ওকে, সো আসসালামু আলাইকুম। আজকে আমাদের 5 নাম্বার লেকচার তাপ রসায়নের অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের। চলো পড়াশোনা শুরু করা যাক। কি কি পড়তে হবে আজকে দেখো। বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সম্পর্ক। এনথালপির পরিবর্তনকে আমরা কি দিয়ে যেন প্রকাশ করি? ডেল এইচ। অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনকে কি দিয়ে প্রকাশ করি? এই বেটা ডেল ই, অথবা অনেক বইতে করে ডেল ইউ বলছিলাম, একটা করলেই হয় আর কি, কোনো সমস্যা নেই। আচ্ছা, স্থির আয়তনে বিক্রিয়া তাপ কি আর স্থির চাপে বিক্রিয়া তাপ কি, এই দুইটা জিনিস শিখতে হবে। সো এখন কথা হচ্ছে স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এটার নাম কি আগে শুনছো আমার কাছে? শোনো নাই মনে হয়। আচ্ছা, ব্যাপার না। সো স্থির আয়তনে বিক্রিয়া তাপ, এটাকে আমরা তাপ মানে কি, তোমরা ফিজিক্সে কি এই সূত্রটা দেখছো যে কিউ ইকুয়াল টু এম এস ডেল থিটা, এই সূত্রটা দেখছো? আচ্ছা, সো ওইখানে কিউ মানে কি? কিউ মানে আসলে তাপ। এখন এই তাপ কোন তাপ, শোষিত তাপ নাকি বর্জিত তাপ? আনসার হচ্ছে যে কোনোটাই হইতে পারে। আচ্ছা, সো ব্যাপারটা ওইটাই, কিউ দিয়ে আমরা তাপ প্রকাশ করব। সো স্থির আয়তনে বিক্রিয়া তাপকে প্রকাশ করা হচ্ছে কিউ পি দিয়ে, আর স্থির চাপে বিক্রিয়া কি লিখলাম, স্থির আয়তনে হইলে হচ্ছে কিউ ভি, আর স্থির চাপে হইলে হচ্ছে কিউ পি। কিছু বোঝো নাই? মানে কনস্ট্যান্ট প্রেসারে করলে কিউ পি, যেটা কনস্ট্যান্ট ওটা নিচে সাবস্ক্রিপ্ট আকারে লেখার, স্থির আয়তনে হইলে হচ্ছে কিউ ভি। ওকে, তারপরে আসো উৎকৃষ্ট জ্বালানি নির্বাচন। জ্বালানি নির্বাচন মানে বুঝো, জ্বালানি মানে কি, আমরা কোনো একটা জ্বালানিকে পোড়ায়া দহন করে কম্বাসশনের ফলে যে হিটটা পাই, সেই হিটটা আমাদের রান্নাবান্নার কাজে, গাড়ি ঘোড়া চালাইতে আমরা ইউজ করি। সো বেটার জ্বালানি কোনটা হবে আমরা এটা বাইর করবো। এখন বলো তো কমন সেন্স কি বলে, বেটার জ্বালানি কাকে বলবো? যে জ্বালানির দহনের ফলে বেশি তাপ উৎপন্ন হয় নাকি কম তাপ? সহজ কথা, যত বেশি হিট হবে তত ভালো জিনিস, ঠিক আছে? অ্যাজ এ জ্বালানি হিসেবে ভালো আর কি। ওইটাই আমরা বাছাই করা শিখবো। ওইখানে একটু কিন্তু আছে, সেই কিন্তুটা পরে বলবো। তো তারপরে হচ্ছে আপাত অবাস্তব বিক্রিয়ার এনথালপির পরিবর্তন নির্ণয়। যদিও স্লাইড এটা সবার লাস্টে লেখা হয়েছে, কারণ এটা মনে পড়ছে আমার স্লাইড বানানোর লাস্ট মোমেন্টে, কিন্তু এই টপিকটা আমরা সবার আগে পড়ে ফেলবো আর কি। সো চলো, আপাত অবাস্তব বিক্রিয়া মানে বুঝছো তো, আমরা ইংরেজিতে বলি অ্যাপারেন্টলি ইম্পসিবল রিয়াকশন। মানে কোনো একটা সার্টেন পরিবর্তন তুমি নিজে হাতে হয়তো বা করতে পারবা না, প্রকৃতিতে প্রাকৃতিকভাবে ঘটে, ন্যাচারালি অকারিং থিংস। সো ওই ঘটনাটা ঘটার ফলেও যে এনথালপির পরিবর্তন হয়েছে সেটাও যে তুমি বের করতে পারবা হেসের সূত্র ইউজ করে, সেই টাইপের একটা অঙ্ক আমি নর্মালি প্রথম দিকেই দেখাই। এই অধ্যায় পড়ানোর সময় তোমাদের সাথে আমার ভুল হয়ে গেছিলো, সো এটা এই লাস্টের দিকে দেখাচ্ছি। ব্যাপার না, মানে জিনিসটা খুবই সহজ মজার। সো চলো, এই যে দেখো, প্রথমে আমরা ওইটা শিখে ফেলতেছি যে আপাত অবাস্তব বিক্রিয়ার এনথালপির পরিবর্তন নির্ণয়। এবং এটার জন্য আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব বলছিলাম আগে, হেসের সূত্র। এবং তা করতে যেয়ে দেখবা হেসের সাথে ল্যাভয়েসিয়াল ল্যাপ্লাসও লাগে, মানে কম্বাইনলি আর কি, আলটিমেটলি একই জিনিস। আচ্ছা, সো তোমাকে অঙ্কে কি বলছে, গ্রাফাইট কার্বনকে ডায়মন্ড কার্বন বা হিরোকে রূপান্তর করতে। ভাই রে ভাই, গ্রাফাইট আছে, গ্রাফাইট মানে বুঝছো পেন্সিলের মধ্যে তোমার যে শীষটা থাকে ওইটা গ্রাফাইট কার্বন, ওইটাকে কিসে কনভার্ট করতে হবে? ডায়মন্ড কার্বনে কনভার্ট করতে হবে, ডায়মন্ড হীরা বানায় ফেলতে হবে। রূপান্তর করতে এনথালপির পরিবর্তন কত হবে প্রদত্ত তথ্যের সাহায্যে বের করো। দুইটা তথ্য তোমার কাছে দেওয়া আছে, এটাকে নাম দিলাম আমরা ইকুয়েশন 1, এটার নাম দিলাম ইকুয়েশন 2। অঙ্কগুলো খুবই ছোট, মেয়েরা বেশি মনোযোগ দিয়ে দেখো, কারণ একটু পরেই তোমরা, আমি জানি ক্লাসের বাকি অংশে আর থাকবা না, এই অঙ্ক দেখেই দৌড় দিয়ে চলে যাবা। আম্মু দেখি পেন্সিল দাও তো, তোমার কাছে যে কটা পেন্সিল আছে আমাকে দাও, আমি একটু আসতেছি। আমি তাড়াতাড়ি হিরোকে রূপান্তর করে ফেলি। আর ইরফানকেও ধরে রাখো, কারণ ওর চিরাঙের মেয়েদের বিয়ের সময় ওই যে অনেক সোনা দানা হীরা জহরত দেওয়া লাগে, ও দেখা গেল পেন্সিল নিয়ে বসে গেল যে ভাই আমার তো আর টাকা পয়সা লাগতেছে না, এই ফেজ 3 কোর্সে ভর্তি হওয়া মাত্র আমি এটা শিখে গেছি, জোস, জীবন বদলাই গেছে। ওকে, সো দুইটা তথ্য কি দিছে, কার্বন গ্রাফাইট যেটা, অর্থাৎ নর্মাল যে কার্বন আমরা চিনি, সেই কার্বনকে যখন দহন করা হয়েছে অক্সিজেনের সাথে বিক্রিয়া মানে দহনের ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে ডেল এইচ নট সি। এই নটটা কেন লাগাইছে জানো? হ্যাঁ, প্রমাণ অবস্থায় ওই দহনটা ঘটানো হয়েছে। আচ্ছা, সি কেন দিছে, এটার মানে কি? কম্বাসশন মানে হচ্ছে দহন এনথালপি। তাহলে গ্রাফাইটের প্রমাণ দহন এনথালপি বলে, বাংলায় বললে এইভাবে বলতাম, গ্রাফাইটের প্রমাণ দহন এনথালপি হচ্ছে -393.4 কিলোজুল পার মোল, আর ডায়মন্ডের প্রমাণ দহন এনথালপি হচ্ছে এইটা। এখন বলো দেখি আমাদের উদ্দিষ্ট বিক্রিয়াটা কি, কোন রিয়াকশনের ডেল এইচ বের করতে হবে? কার্বন থেকে কার্বন মানে এটা কোনো কথা বললি? হিয়ার দিস থিং। শাবাশ ইমন, তোরে হুদাই মানুষ পচায়, তুই তো এমনি পচা আমি জানি, কিছু না সরি। এখন
তোমার উদ্দিষ্ট বিক্রিয়াটা বাইর করা লাগবে, গ্রাফাইট কার্বনকে ডায়মন্ড কার্বনে কনভার্ট করতে হবে। তার মানে শুরুতে থাকবে সি, কি বলেন তো, গ্রাফাইট, দ্যাট উইল গেট কনভার্টেড টু কি, হ্যাঁ এটা কনভার্ট হয়ে যাবে সি ডায়মন্ডে। এই বিক্রিয়াটার যে ডেলএইচ হবে, বেসিক্যালি ইউ নিড টু ফাইন্ড ইট আউট যে এই বিক্রিয়াটার ডেলএইচ কত। কেউ বোঝে না? এখন তার জন্য বলো আমাকে কি করা লাগবে তোমার। 1 নাম্বার বিক্রিয়া যেভাবে আছে সেভাবে কি থাকবে, নাকি চেঞ্জ করব, উল্টাবো পাল্টাবো, কিছু একটা দিয়ে গুণ করব, কি করব? কারণ কার্বন গ্রাফাইট আমার লেফট সাইডে দরকার, ওইখানেও কার্বন গ্রাফাইট লেফট সাইডেই আছে, তাহলে আমরা 1 নাম্বার বিক্রিয়া যেভাবে আছে রেখে দিলাম, আমি কোনো কিছু লিখতেছি না। আচ্ছা 1। এবার বলো 2 নাম্বার বিক্রিয়া যেভাবে আছে রাখবো নাকি চেঞ্জ করব? কি করব? সিম্পলি উল্টায় দিব, কোনো কিছু দিয়ে গুণটুন করার কি দরকার আছে? তাহলে উল্টায় দেওয়াটাকে আমরা গাণিতিকভাবে কি বলি জানো? তাহলে 1 থেকে 2টাকে আমরা কি করতেছি, বিয়োগ করতেছি। তোমরা বোঝো নাই, 1 বিয়োগ হচ্ছে 2, এটা করলে কি হবে দেখো। প্রথম বিক্রিয়াটাকে লিখে ফেলি। প্রথম বিক্রিয়াটা কি দেওয়া ছিল, সি গ্রাফাইট প্লাস হচ্ছে O2 গ্যাস অবস্থা, আর দূর গ্যাস ম্যাস বুঝছি একই। আচ্ছা, সো এই বিক্রিয়ার ফলে তৈরি হয়েছিল হচ্ছে তোমার কার্বন ডাইঅক্সাইড CO2 গ্যাসাস। এই বিক্রিয়াটার ডেলএইচ কত? এই বিক্রিয়ার ডেলএইচ হচ্ছে তোমার -393.4 কিলোজুল পার মোল। আমি আর লিখলাম না। দ্বিতীয় বিক্রিয়াটাকে যখন উল্টাবা তখন ডান পাশে যে জিনিস সেটা বামে চলে আসবে। তাহলে ডান পাশে কি জিনিস ছিল, এই বস্তুটা ছিল না, কার্বন ডাইঅক্সাইড, বামে চলে আসলো। তারপরে তীর চিহ্নের উপরে কি লিখবো আমরা, বলো? এই বস্তুটা চলে যাবে, তাই না? এই বস্তুটা বলতে এইখানে একটু চেঞ্জ আসবে, এখানে গ্রাফাইটের জায়গায় লিখবো ডায়মন্ড। তাহলে বলো দেখি, এই বিক্রিয়াটা ডেলএইচও আমার কাছে দেওয়া আছে না? কত জানি এটা, -395.3। তোরা কি বুঝছিস আমার কথা? তোমাদের এখনো মনে আছে এই কথাগুলো? বিক্রিয়া উল্টাইলে ডেলএইচ কি হয়ে যায়, প্লাস হয়ে যাবে, মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস। আচ্ছা, এবার আমরা বিক্রিয়া দুটাকে যোগ করব। যোগ করলে কি হবে, কার্বন ডাইঅক্সাইড গ্যাসের সাথে কাটবে, অক্সিজেন গ্যাসের সাথে কেটে যাবে। তারপরে আমরা এই পুরো জিনিসটাকে যদি যোগ করে দেই, আমরা কি পাবো? পুরো জিনিসটাকে যোগ করে দেই, বলো। যোগ করলে তুমি পাবা হচ্ছে কার্বন গ্রাফাইট ছিল, একটু পরে সেটা কনভার্ট হয়ে গেছে কিসে, কার্বন ডায়মন্ডে। আচ্ছা, এবং এই বিক্রিয়ার যে ডেলএইচ পাবো সেটা কি উপরের দুইটাকে যোগ করবো না বিয়োগ করবো বলেন তো? যোগ করে দিব, দিলে প্লাস আসবে না মাইনাস আসবে? আমি দেখতে পাচ্ছি এটা প্লাস কিছু একটা আসে। কত আসে দেখতো, প্লাস 1.9। এককটা কি হবে, কিলোজুল পার মোল। ডান। এই কার গাড় করে? আচ্ছা, এখন শোনো, ঘটনা হইতেছে এইটুকু তো সবাই পারে। এরপরে আমি একটু তোমাদের সাথে একটু কড়া আলোচনা করি। হ্যাঁ, একটু কড়া আলোচনা, একটু করে আলোচনা করি। আমাকে একটু বলো তো, এই কথাটার মানে তুমি কি বুঝতেছো? যে কার্বন গ্রাফাইট অর্থাৎ পেন্সিলকে নিয়ে তোমার পাত্রে রাইখা, আম্মুর ফ্রাইং প্যানের উপর রাইখা তাপ দিতে হবে, নাকি ওই পেন্সিলটাকে ফ্রিজে ঢুকাইতে হবে? দ্যাটস দ্য ডিসকাশন। বলো। ঝিরি ঝিরি আওয়াজ জিলের মাইক থেকে। ওকে, বলো বলো বলো, কি করবা? পেন্সিলটাকে তুমি তাওয়ায় বসায় তাপ দিবা, নাকি ফ্রিজে ঢুকায়া তারে ঠান্ডা করবা? কি করলে আসলে সে হীরায় পরিণত হবে? উত্তপ্ত করবা। তাহলে এটার তুমি কি দেখতে পাচ্ছ, তাপ উৎপাদী না তাপহারী বিক্রিয়া? বলো। তাপহারী বিক্রিয়া। তার মানে কি, সিস্টেম কি তাপ শোষণ করবে নাকি তাপ ছেড়ে দেবে? সিস্টেম কি করবে? সিস্টেম করবে হচ্ছে শোষণ। বুঝো নাই? সিস্টেম শোষণ করলে ওরে কি করা লাগবে, বাইরে থেকে তাপ দেওয়া লাগবে। তার মানে ওকে কি তাওয়ায় রেখে আমরা হিট দিব না? শ্বেতাব চন্দ্র বুঝো নাই? ও হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, বুঝছিস কি? আচ্ছা, সো তাইলে আমরা মেয়েদেরকে আজকে রাতে যেন ভিডিও পাই যে আমার প্রতিটা মেয়ে, হ্যাঁ
আহা, তুই কি বেশি বুঝোস আমারতে গরু? তাওয়ার উপরে অনেক পেন্সিল রেখে নিচে দিবা আগুন দে বাবা জ্বালায়া, ঠিক আছে, ম্যাশ মারি দে। আচ্ছা, সো এই বিক্রিয়া করবা আর কি। হুম, আচ্ছা তোমাকে আমি একটু বলে দেই, বাবা পদার্থবিজ্ঞানের জনক ইমন চন্দ্র অনাহারি, তুমি একটু আমার মতো করে ফিজিক্স শেখার অভ্যাস করো। চমক ভাইয়ের একটা ভিডিও দেখছিলাম, সেইখানে উনি সুন্দর করে বুঝাইছিলেন 1 নিউটন মানে আসলে কতখানি ফোর্স, 1 জুল মানে আসলে কতখানি কাজ। সো এইভাবে একটু ভাবা শিখবা। যেমন তোমাদের ফার্স্ট ইয়ারের কথা মনে আছে কিনা, একেবারে শুরুর দিকে আমি যখন ফাউন্ডেশন কোর্স শুরু করছিলাম, তখন সম্ভবত কোনো একটা সময় 1 মিটার হাতে ধরায় শিখাইছিলাম নাকি, আমি জানি না অনলাইনে করা হয়েছে নাকি অফলাইনে করি সবসময় আমি, যে 1 মিটার জিনিসটা যে বাস্তবে আসলে কতখানি, এটা ফিজিক্সের কোনো লোকজন জানে না। মেলা বড় ওস্তাদ, 30 বছর হয়ে গেছে ফিজিক্স পড়ায়, সে নিজেও জানে না আসলে 1 মিটার ফিজিক্যালি কতদূর। সে বলে যে একটি লোকের ধরো দৌড়ায় যাচ্ছে, তার দৌড়ের বেগ 5 মিটার/সেকেন্ড। বুঝলাম অঙ্কের খাতিরে ডেটার, দ্যাটস ফাইন, বাট একটু বাস্তবতার সাথে মিল না রেখে করলে খুব সমস্যা। তোমরা যখন এমআইটির কোয়েশ্চেনগুলো দেখবা, মানে যদি কখনো দেখো আর কি, মানে আমি জানি না, তোমরা তো আইআইটি পর্যন্ত চলে গেছো, সো এমআইটি পর্যন্ত যাবা, তো দেখবা যে ওদের ডেটাগুলো কত বাস্তবসম্মত হয়, উল্টাপাল্টা না। আমাদের সময়কার ফিজিক্সের খুব বিখ্যাত একটা বই, গিয়াস স্যারের বই, তোমাদেরও এখনও মনে আছে আমি জানি না, গিয়াসউদ্দিন স্যারের বই। তো ওইখানে একটা অঙ্ক ছিল এরকম যে একটি বালক, বলছি অঙ্কের কথা আগে? আচ্ছা, একটি বালক 90 কেজির মতো একটা ভর ছিল, 90 কেজি ভরের একটি কাঠের গুঁড়িকে একটি সুতার সাহায্যে টেনে নিয়ে যাচ্ছে। এবার একটু বোঝ, একটু ভাব, একজন বালক, ঠিক আছে, কাঠের গুঁড়ি, তার ভর 90 কেজি। আচ্ছা তাও ঠিক আছে, সুতার সাহায্যে টেনে নিয়ে যাচ্ছে, মানে এই কথাগুলো শুনে কি তোমাদের কাছে মনে হয় না যে যে লোকটা অঙ্ক বানাইছে সে কি এই পৃথিবীতে থাকে, তার কি আদৌ কোনো বাস্তবতার জ্ঞান আছে? সো তোমরা কি বুঝতেছো আমি কি বুঝাইতে চাচ্ছি? মানে কি মানে ওই সিমিলার একটা অঙ্ক আমরা ওই যে কেমিস্ট্রি গুহসারের বই থেকে আমি তোদেরকে বলছিলাম, যে একটা কি রেডিও স্টেশন থেকে, এফএম কেন্দ্র থেকে, হ্যাঁ, নির্গত তরঙ্গের কম্পাঙ্ক দিছে এত হার্টজ, 89.9 মেগাহার্টজ। এটা তো কোনো শব্দের তরঙ্গ না, হ্যাঁ, এই আর কি, মানে আবল তাবল। এনিওয়ে, সো 1.9 জুল। আরে বোকা, ওইটা তো ভিন্ন আলাপ পুরা, ওইটা ম্যাথের সিম্পলিফিকেশন আমরা অনেক কিছু দিয়ে করতে পারি। গাড়ি চলতেছে, ধরে নিলাম রাস্তায় বাতাসের কোনো বাধা নাই, সেইটা আলাদা কথা, কিন্তু আমি বলতেছি যখন তুমি কোনো ডেটা বসাও, ডেটাটা তো একেবারে অবাস্তব অবান্তর হওয়া উচিত না। আমার কথা কি বুঝছো? মানে নো ফিজিসিস্ট দ্যাট আই সি ইন আওয়ার কান্ট্রি থিংস অ্যাবাউট দ্যাট ডেটা, যে ডেটাটাকে আদৌ বাস্তবসম্মত কিছু নাকি আবল তাবল একটা লিখে দিছে আর কি। সো এগুলো নিয়ে একটু ভাববা। প্রথম কথা হচ্ছে 1.9 কিলোজুল ইজ নট এ স্মল অ্যামাউন্ট অফ হিট। এটা তোমারে বললাম এই কারণে যে সব কিছুর একটু ডেটা নিয়ে ভাইবো, চেষ্টা করো আর কি। মানে অত বেশি গভীরে না ভাবলে অন্তত ওই ডেটাগুলো কত, 1 জুল আসলে কতখানি, 1 নিউটন আসলে কতখানি, 1 মিটার কতখানি, মানে এগুলো সম্পর্কে ধারণা না থাকলে আবল তাবল বকি আমরা প্রায় আর কি। সো পার মোলে যদি 1.9 কিলোজুল দিতে হয়, এটা একেবারে ছোটো তাপ বলা যাবে না। পার মোল মানে কিন্তু মাত্র 12 গ্রাম। সো তোমার যে পেন্সিলের শীষটা আছে সেটার ভর কিন্তু ভালোই। সো তোমরা বুঝতেছো না যে আসলে যথেষ্ট হিট দেওয়া লাগবে। তোমরা কি বুঝছো আমার কথা? ওকে, যাই হোক, সো এটা নিয়ে অনেক আলোচনা হইলো। আমার কলমটাকে চুরি করে নিয়ে চলে গেছে পাইছি। আচ্ছা, পরের অঙ্কে যাই আমরা। এই যে হীরকের দহন কি আদৌ সম্ভব, এটা নিয়ে ভাবতে পারো। আমাদের সময় আমরা এটা নিয়ে ভাবতাম যে ডায়মন্ডকে কি আসলে দহন করা সম্ভব। সো এই ভিডিওটা আমার যতদূর মনে পড়ে তোমাদেরই মধ্যে সম্ভবত শ্বেতাব চন্দ্র অনাহারি অথবা কেউ একজন আমাকে এটা গ্রুপে দিছিলা, তাই না? ও এটা কি সেগুলো আলাদা জানে। আচ্ছা, তোমাদেরকে আমি একটু সেই ভিডিওটা দেখাইতে চাই। আমি জানি তোমরা ভিডিও দেখো না, কারণ জ্ঞানের ভিডিও দেখো না তোমরা। What I have here are a bunch of diamonds that I bought online a few years ago. They're all uncut and they're quite small, but I still think they're pretty nice. What I think is really cool, though, is what happens if I put them all in a quartz tube and start blasting them with a blowtorch. As they warmed up, they started glowing red, and normally, this is all that would happen. However, in this case,
I'm also shooting in some pure oxygen. In general, diamonds are usually pretty resilient, but under these conditions, they're actually getting vaporized. They're all being turned into carbon dioxide gas, and after about 40 minutes, all of my diamonds had disappeared. ওকে সো আসলে কি- হ্যাঁ আসলে কার্বন ফাইবার কেন জ্বলে না এরকম ভাবে? হ্যাঁ কার্বন ফাইবার কেন এইভাবে জ্বলে না? পুরো দুনিয়া থেকে গায়েব হয়ে গেছে। দুনিয়া থেকে গায়েব হয়ে গেছে, এটাই তো অদ্ভুত ব্যাপার যে আসলে ওর বার্নিংটা বেটার হওয়ার জন্য পাশা থেকে কিন্তু একটা টিউব দিয়ে অক্সিজেন শ্যুট করছে বলছিল কিন্তু, এবং প্রায় 40 মিনিটের মতো লাগছে পুরোটা ভেপোরাইজড হইতে। সো অ্যাকচুয়ালি দ্যাট রিয়াকশন ইজ পসিবল, এটা কোনো বগিচুগি না আর কি, মানে দ্যাট রিয়েলি হ্যাপেন্স এই আর কি। আচ্ছা সো শেতাব যেটা বলছো কার্বন ফাইবার কেন হচ্ছে কি হয় না এটা না এভাবে। এইভাবে পড়ে না। ওকে সো প্রথম কথা হচ্ছে কার্বনের যত রূপ আমরা দেখতে পারছি, এই যে রূপ তো আমাদের মধ্যে বেশি, মানে ইউনো কি বলো ওটাকে, মানে কার্বনের সৃষ্টি তো আমরা সব, তাই না? মানে আল্লাহ আমাদের বানাইছে এই সব কার্বন দিয়ে, জৈব যৌগ আর কি, বিভিন্ন রকম তালবাহানা করে কার্বন। সো কার্বনের এই বিভিন্ন রকম অ্যারেঞ্জিং প্যাটার্ন বিভিন্নভাবে যুক্ত হওয়ার উপরে ডিপেন্ড করে কিন্তু বিভিন্ন কার্বনের যৌগ তৈরি হচ্ছে, বা কার্বনের বিভিন্ন মানে কি বলো এটাকে সমরূপতা তৈরি হচ্ছে, তাই না? মানে বহুরূপতা তৈরি হচ্ছে, সমরূপতা না, অ্যালোট্রপ আমরা যেটাকে ইংরেজিতে বলি। ওই যে C60 ফুলারিনের নাম শুনছো তোমরা? ফুলারিন, এই বুকমিনস্টার ফুলারিন, কেউ শোনো নাই? কয় কি শুনছি জিনিসটা কি? ফুটবল আকৃতির একটা যৌগ। যৌগ না, কার্বন। যৌগ না, এই যে ফুলারিন সেদিন আমি বাচ্চাদেরকে দেখাইছিলাম, মানে এইটা একটা প্রাকৃতিক বস্তু, এরকম পাওয়া যায় ফুটবলের মতো, প্রতি কোনায় কোনায় এক একটা করে কার্বন থাকবে এরকম পেন্টাগোনাল শেপে, এবং এই কার্বনগুলো কি 3টা করে যোজনী ইউজ করছে, তার মানে একটা করে যোজনী ফাঁকা আছে, ওটা দিয়ে বিদ্যুৎ পরিবহন করবে। এই স্ট্রাকচার মারাত্মক শক্ত, ভয়াবহ শক্ত, এবং এইটার উপরে ডিপেন্ড করে তো দুনিয়ার অনেক আর্কিটেকচারই বানানো হয়। ইভেন আমাদের এই যে ভাসানী নভ থিয়েটার, সেটাও তো C60-র শেপে করা, মানে ওই স্ট্রাকচার ফলো করে। এইটাতে চাপ দাও যেদিকে দাও, ও সব দিকে ফোর্স সমানভাবে ডিস্ট্রিবিউট করে দেয়। সো এই বস্তু তোমার হীরার চেয়ে শক্ত, আমার কথা কি বুঝেছ? সো হীরাকে সবচেয়ে শক্ত চিন্তা করা যাবে না, এর চেয়ে শক্ত জিনিস কিন্তু আছে। সো এই আর কি, কার্বন ফাইবারও তো একই রকমের জিনিস। এই C60টাকে তুমি যদি ফ্ল্যাট প্লেন আকারে ভাবো, দ্যাটস হোয়াট ইকল কার্বন ফাইবার, আর কিছুই না, মোটামুটি ওরকমই আর কি। আমরা একটু যদি দেখি কার্বন, হ্যাঁ ওখানে মানে কাঁচ, গলা কাঁচকে পানিতে ডুবাইলে এটা একটা মানে বিন্দু টাইপের আকার ধারণ করে, যেটার লেজে বাড়ি মারলে কেবল ওটা ভাঙে। এটা প্রিন্স রুপার্টস কি বলে জানি ওটাকে, টিউব না বাবল কি জানি বলে। হ্যাঁ ওটা তো সত্যি কথা। তো এই যে দেখো ওই একই রকমের, শুধু এখানে একটা ডাবল বন্ড আছে। আমার কথা কি বুঝেছো? ওগুলো তো ল্যাব গ্রোন ডায়মন্ড না, ওগুলোর দাম তো ন্যাচারাল ডায়মন্ডের সমান হবে না, ডেফিনেটলি না। তবে ও কিন্তু বলছিল যে ওই ডায়মন্ডগুলো অনলাইনে কিনছে আনকাট ডায়মন্ড। তোমরা কি একটা জিনিস জানো, ডায়মন্ডের মূল দাম হয় কিন্তু ওর কাটিংয়ের কারণে, বিভিন্ন সাইডে যে কাটটা দেয় না, ওই কাটের কারণে হচ্ছে দামটা হয় আর কি। আচ্ছা কে জানি কি একটা বলছিলা ইরফান এইমাত্র? কাঁচ গলাকে পানিতে, প্রিন্স রুপার। ও প্রিন্স রুপার্টস কি জানি বলে ওটারে, ভুলে গেছি মেলা। প্রিন্স রুপার্টস ড্রপ। তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং যদি কখনো পড়ো, প্রি স্ট্রেসড কনক্রিট পড়ানোর সময়, আমি যদি কোনোদিন প্রফেসর হইতাম, আমি আগে এটা দিয়ে শুরু করতাম যে প্রি স্ট্রেসড কনক্রিটের কি পরিমাণে ইন্টারনাল ফোর্স ওর ভিতরে ধরে রাখে আর কি। আমি এটা দেখছি ভাই, আমি দেখছি এটা সিআইডি তে দেখছি, এইটাতে একজনকে মানুষ পুরো মারছে, আমি এটা দেখছি। আচ্ছা এইটাতে তুমি চাপ দিলেও ভাঙবে না, কারণ ওর ভিতরে যে বিল্ট ইন স্ট্রেস আছে সেইটার পরিমাণের চেয়ে বেশি তুমি যদি বাইরে থেকে না দাও তাহলে সে ভাঙবে না, মানে ভিতরেই স্ট্রেস বিল্ড করা অনেক বেশি, এবং ওর ওই গঠনের কারণে, গঠনের যদি লেজ ডগা কোনো এক জায়গায় ভেঙে দিতে পারো তাইলে খেলা হয়ে গেছে। এখন এখানে একটা প্রশ্ন তোমাদের মনে দিয়ে রাখলাম, এই ডগায় চাপ দিলে ভাঙে না, ওই দিকে চাপ দিলে কেন ভেঙে যায়? হ্যাঁ বিস্ফোরক মেবি, কি বিস্ফোরক না এটা, এই জিনিসটা আবার বল ইমন। বিস্ফোরক, বিস্ফোরক। আরে না, বিস্ফোরক মানে ও যখন ফুটে ওর ভিতরে যে স্ট্রেস স্টোর করা ওইটা যখন বের হয়ে আসে, দ্যাটস হোয়াট ই কল এক্সপ্লোশন। বাট ওই রকম এক্সপ্লোশন হয় না, মানে আশেপাশে ছিটে মিটে তোমার চোখে টোখে গেলে ক্ষতি হবে। কিন্তু আমার প্রশ্নটা বোঝ যে এই মোটা মাথায় আমি চাপ দিলে ভাঙতেছে না, ওইখানে চাপ দিলে কেন ভাঙে? মানে ওইখানে ফোর্স দিলে ওই মোটা মাথার স্ট্রেস লেভেল বেশি, চিকন মাথার স্ট্রেস লেভেল কম। পুরা জায়গায় স্ট্রেস সমানই আছে। হ্যাঁ কি
সাইজের কারণে, শেপটার কারণে। সাইজের সাথে কি সম্পর্ক? গরুর দল। হিস, গাধারা এটা কি ফিজিক্সের diamond ওস্তাদ কে হইছে beat করতে একদম। পারবে? আমি একটা সার্টেন পরিমাণে ফোর্স এত বড় এরিয়ায় দিব, এত বড় জায়গায় দিব, আর আমি ছোট জায়গায় দিব, কোথায় ওই ফোর্সটা বেশি চাপ সৃষ্টি করবে? বড় ক্ষেত্রফলে। ছোট জায়গায়। ছোট ক্ষেত্র বলে তাইলে তোমরা বুঝতেছো না কেন? স্ট্রেস তো আসলে প্রেশারেরই একটা নামান্তর। আমি একটু আগে বলতেছিলাম না, ওর ভিতরে স্ট্রেস জমা আছে বেশি। কিন্তু ভাই চিকন জায়গাটাতে যদি খুব কম ফোর্সে দেয় তাহলে ওটা ভেঙে যায়, কিন্তু ওটা ওই কম ফোর্সটার কারণটাই হচ্ছে এই যে এরিয়াটা তো মারাত্মক ছোট, সো ওই অ্যাপ্লাইড ফোর্সটাই প্রেশার আকারে অনেক বেশি দেখা দেয়। আর স্ট্রেস তো এক প্রকারের প্রেশার বেসিক্যালি। স্ট্রেসের ইকুয়েশন তো একই, পড়ছো না তোমরা এখনো? পি ইকুয়াল টু এফ বাই এ। হ্যাঁ এটা তো ক্লাস 9 10 হ্যাঁ, ও তোরা এখন 9 10 এ পড়ছো, আমরা তো ইন্টারমিডিয়েটে পড়তাম। স্যার এটাকে যদি কোনো কারণে গোলাকার বানানো যায় তাহলে তো এটা কখনো ভাঙা যাবে না। মেবি, বাট ওইটার কাহিনী হচ্ছে ওই যে ওর যে বিশেষ শেপটা আছে, ওই শেপটার কারণে বস্তুটা এরকম, মানে গোল হইলে তখন আবার এত স্ট্রেস জমাও করতে পারতো না সে। বুঝেছো? যাই হোক, এগুলো নিয়ে ফিজিক্সের লোকজন কথা বললে বেশি ভালো হয়, আমি আর বলতেছি না। চলো আমাদের অঙ্ক করি। তারপরে এই অঙ্ক তোমরা বাড়ির কাজ করবা, তবে এই অঙ্কটা করাই মানে পড়তে যেয়ে আমি কিছু জিনিস একটু বলে দেই। এখানে কি বলছে? অর্থোরম্বিক সালফারকে, তোমরা কি জানো এই অর্থোরম্বিক সালফার কি? সালফারের কার্বনের যেমন রূপভেদের নাম শুনলা তোমরা দুইটা, হিরোক আর হচ্ছে গ্রাফাইট। কার্বনের কিন্তু আরো অনেক রূপভেদ আছে, ফুলারিন তার মধ্যে একটা। সো এরকম কার্বনের যতগুলো রূপভেদ আছে তার মধ্যে একটা আমি আমার খুব পছন্দের নাম ভূষাকালী, নাম শুনছো? ভূষাকালী হচ্ছে কার্বনের একটা রূপভেদ, আমরা ক্লাস 9 10 এ পড়ছি, এখনকার বইতে আর নাই। সো এখন ঘটনা হচ্ছে যে সালফারের এরকম প্রায় 14টা রূপভেদ আছে। আলফা সালফার, ডেল্টা সালফার, গামা সালফার, তার মধ্যে একটা হচ্ছে অর্থোরম্বিক সালফার, যেটা সবচেয়ে প্রকৃতিতে কমন পাওয়া যায়। ওই জিনিসটার সংকেতটাও তোমরা চিনো, S8 বলে যেটাকে লেখে, মনে পড়ছে? এবং ওইটার কাঠামোটা আমি কি বলছিলাম? ক্রাউন সালফার বলে ওটাকে, এই যেরকম দুইটা ডাব্লিউ এর মতো, মনে পড়ে কি আপনাদের? সেই ফাউন্ডেশনে দেখানো জিনিস কিন্তু। সো এই যে 8টা কর্নার আছে দেখো, প্রতিটা কর্নারে একটা করে সালফার পরমাণু থাকে, এই গঠনটাকে আমরা বলি হচ্ছে অর্থোরম্বিক সালফার। সো ওইটার কথা বলছে আর কি, মানে অঙ্ক করতে যায় এই জিনিসগুলো একটু শিখে নিচ্ছে। আর অর্থোরম্বিক শেপটা কেমন, এই যে এটাকে রম্বিক লেখছে, অর্থোরম্বিকের সংক্ষেপে রম্বিকও লেখে। সো শেপটা হচ্ছে এরকম। আর অর্থোরম্বিক সালফারকে কিসে কনভার্ট করতেছে? মনোক্লিনিক সালফারে। সো মনোক্লিনিক জিনিসটা কি? মনোক্লিনিকের শেপটা হচ্ছে এরকম, মানে একটা সাইড থেকে দেখলে জিনিসটাতে একটা হেক্সাগন পাওয়া যায়, বাংলায় কি বলে তো? ষড়ভুজ, বেনজিনের মতো, কিন্তু জিনিসটা আসলে টিউবের মতো লম্বা। এটাকে বলা হচ্ছে মনোক্লিনিক সালফার। ক্লিনিক, CLINIC। তোমরা কি লেখাটা দেখতে পাচ্ছ ছোট ছোট? দেখা যায়। ওকে, সো এর কনভার্সনে মানে তোমাদের সাথে আমার ইচ্ছা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে তোমাদের অ্যাডমিশনের সময় না হোক, তোমাদের এন্ড গেমের সময় কোনো এক সময় আমি ইনশাল্লাহ ক্রিস্টালোগ্রাফি নিয়ে আলোচনা করবো, যেটা আমাদের সময় ছিল, এখন আর নাই। অনেক বছর পড়াই না, কত বছর মানে 2014-তে মনে হয় লাস্ট পড়াইছি 13 ব্যাচকে, তারপরে তো আর পড়ানো হয় নাই, সরি 14 ব্যাচকে। সো হয়তোবা তোমাদের ক্রিস্টালোগ্রাফি দেখাবো। সো কিছু ক্রিস্টাল শেপ সম্পর্কে একটু ধারণা দাও, আর কিছু না। সো এই অঙ্কটা কইরো, কি করতে বলছে? অর্থোরম্বিক সালফারকে মনোক্লিনিক সালফারে কনভার্ট করতে এনথালপির পুরো আগের অঙ্কটাই জাস্ট এই নাম দুইটা চেঞ্জ করে দিছি। তোমরা কি বুঝেছো? পারবা তো? জি ভাই। এবং এই অঙ্কে একটা কাহিনী করছে কি দেখো, ক্যালোরি, সরি এখানে আমাদের একটু টাইপিং এ ভুল হইছে, জুলটা রয়ে গেছে, সরি। মানে আমি গুগল করে ডেটা বের করে অঙ্ক বানাইছি তো, সো এখানে জুলটা রয়ে গেছিল। ক্যালোরি পার মোল, আর এখানে হচ্ছে ক্যালোরি পার মোল। এতে কি অঙ্কে কোনো ঝামেলা হবে নাকি? ঠিক আছে, ঠিক আছে। আগের অঙ্কে ছিল কিলোজুল পার মোল এককে, এখন ক্যালোরি পার মোল এককে, কোনো সমস্যা নেই। ওহো, আরো টাইপিং মিস্টেক হয়েছে, সরি, এগুলো খেয়ালই করি নাই। কি বলেছে বলেন তো? এখানে কি কার্বন ডাইঅক্সাইড হবে? সালফার ডাইঅক্সাইড, SO2। মানে আমি জাস্ট এই ডেটাটা দুইটা বাইট করে নিচেরটা তো নিচেরটাতে তো কার্বন ডাইঅক্সাইড হবে। ওহো, ওইখানেও তো কার্বন রয়ে গেছে রে, কি বিপদ। তোরা কি বুঝছিস কি করছি আমি? মানে আগের অঙ্কটারই হুবহু সব কপি করে আমি জাস্ট এই ডেটা দুইটা চেঞ্জ করছি। সো এই কয়েকটা জিনিস চেঞ্জ করা হয় নাই। যাই হোক, আমাকে একটু সেটা ক্লাসের পরে মনে করে দিই, সেগুলো এডিট করতে হবে। চলেন, অর্থোরম্বিক সালফারটা এই যে দেখতে এরকম, আমি জানি না তোমরা 3D ফিল করতেছো কিনা। মানে এখানে বেসিক্যালি 8টা কর্নার আছে, 1 2 3 4 5 6 7 8, ক্রাউনের মতো, মুকুটের মতো। কল্পনা করো মনে মনে মাথাটা দিয়ে যে এটা ক্রাউনের মতো, এই জন্য এটাকে ক্রাউন সালফারও বলা হয়। অর্থোরম্বিক সালফারের শেপটা এরকম। আর অর্থোরম্বিক সালফারের যে ক্রিস্টাল মানে বুঝছো তো, কেলাস, সেই কেলাসটা দেখতে এরকম। এটা হচ্ছে তার কেলাস গঠন। এইটাকে যখন চূর্ণ করে, চূর্ণ বুঝছো, 9 10 এ পড়ছিলা তোমরা, চূর্ণীকরণ, বশীকরণ কি? হ্যাঁ, কি করা?
ছোট টুকরা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চূর্ণীকরণ, ইংরেজি নামটা খুব সুন্দর, পুলভারাইজিং, VERIZING, পুলভারাইজিং। সো পুলভারাইজ করবে, তখন হচ্ছে গুঁড়া গুঁড়া এরকম পাওয়া যাবে আর কি। সালফারের কালার আসলে এটাও জেনে রাখো যে তোমার বিভিন্ন রিয়াকশনের সময় আমাদের লাগবে যে হলুদ বর্ণের সালফারের অধক্ষেপ পড়ে, সালফারের রং হচ্ছে এরকম, ঠিক আছে, সুন্দর রং। ওকে, তারপরে আসো থিওরিটিক্যাল টপিকে যাই। কি বলছে? বিক্রিয়ার এনথালপির পরিবর্তনের সাথে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনের সম্পর্ক। সো সম্পর্কটা তোমাদের মাথার উপরে আগেই দেওয়া আছে, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এন আর টি। এখন এই সূত্রের প্রমাণটা আমি একটু তোমাদেরকে দেখাইতে চাই। চলো আমরা একটু প্রমাণ দেখে আসি। আগে এটা মুখস্থ রাখবো। প্রথম কথা হচ্ছে এটা প্রমাণ তোমাদের লাগবে না, আমাদের আমলের মতো না, তারপরে একটু দেখে রাখো যে কেমনে আসে আসলে এই জিনিসটা। সেটা হচ্ছে, তোরা একটু আমাকে বলতো ভাই, ধরে নিলাম একটা পাত্রের মধ্যে কিছু গ্যাসীয় বস্তু আছে। কারণ তোমাদের মনে আছে কিনা জানি না, থার্মোডাইনামিক এইসব আলোচনা কিন্তু আমরা সব গ্যাস নিয়ে কাজ করি, মনে আছে আপনাদের? আচ্ছা ঠিক আছে। এখন ঘটনা হইতেছে, এই বস্তুটাতে তুমি যদি কিছুটা তাপ দাও, এই যে তুমি আগুন দিতেছো, তাহলে বলো তো শুরুতেই তুমি কি দেখবা? এই পিস্টনটা ধরো প্রথমে এখানে ছিল, পিস্টনটা কি প্রথমেই উঠে আসবে, এই বাইরের দিকে আসবে নাকি? প্রথমে কি হয় বলো তো? তোমার দেওয়া যে তাপ শক্তিটা, ধরো শোষিত শক্তি, নাম দিলাম শোষিত শক্তি দিয়ে বোঝো, শোষিত শক্তি কিউ, শোষিত তাপ শক্তি। আমাকে একটু বলো, ও তাপ শক্তি শোষণ করেই ও কি পিস্টনটা লাফ দিয়ে বেরোয় আসা শুরু করবে নাকি তাপ দেওয়া মাত্র? প্রথমত কিছুক্ষণ ধরে না তুমি তাকায় দেখবা যে কিরে বেয়াদব নড়ে না কেন, চড়ে না কেন, বোঝো নাই? ও ততক্ষণে কি করতেছিল জানো? ও ততক্ষণে আসলে অভ্যন্তরীণ শক্তি কি করতেছিল বলেন তো? বৃদ্ধি করতেছিল। তোমরা বোঝো নাই আমার কথা? এরপরে একটা সার্টেন লেভেলে যখন ওর অ্যাবজর্ভ করা হয়ে যাবে, তখনও কি করবে জানো? ও তখন বলো তো কি করবে? এইবার পিস্টনটাকে আস্তে আস্তে উপরে ওঠানো শুরু করবে, ও সিস্টেম কাজ করা শুরু করতেছে। এটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক কাজ। তোরা আমার কথা বুঝিস না রে বন্ধু। মেকানিক্যাল ওয়ার্ক বা ফিজিক্যাল ওয়ার্ক বলে বেসিক্যালি। এখন ঘটনা হইতেছে, খুব অল্প অল্প দেওয়া হয় তবে তো অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না। যদি অল্প অল্প তাপ দাও তাহলে আসলে অভ্যন্তরীণ শক্তিরই পরিবর্তন হবে, তখন তুমি বরং কৃত কাজটা দেখতে পারবা না। বোঝো নাই আমার কথা? এটা আসলে অনেক রকম হইতে পারে। এখন ধর ব্যাপারটা এরকম, আমি যদি পিস্টনটা এই জায়গায় ঠাইসা ধরে রাখি, মানে লক করে দেই, সুপার গ্লু টুলু লাগায় নড়তে না দেই, তখন বলতো আমার দেওয়া যে তাপ শক্তি সেটা কি হবে? পুরোটাই অভ্যন্তরীণ শক্তি এখানে জমা হবে। কোনো এক সময় পারবে না, পাত্র ফাইটে হইলেও বেরোয় চলে যাবে, তখনও তোরা একবারে কাজ করে দেখাবে, দেখ তুই আমার কাজ করতে দিস নাই। ব্যাপারটা ঠিক এরকম। সো এই জিনিসটাকে আমি রিয়েল লাইফের সাথে রিলেট করি কিভাবে? ধর তোর বাসায় যে আমি তোরা ঝাড়তেছি, আরিয়ান তুই কত কেজি করে ঘাস খাস দিনে? আব্বু আম্মুর কত কষ্ট হয় এই টাকাটা উপার্জন করতে, তুই পড়িস না কেন? এই যে তোরা ঝাড়তেছি আর তুই সমানে টিভিতে কার্টুন দেখেই যাইতেছস, তোরা যে নোট তো দেখতেছি না, তোর কি মনে হয় আমার বকাঝকা বিফলে যাইতেছে? না, ওর ভিতরে কাজ করতে পারে। বোঝো নাই? ও রিমোটটা ধরে ধরে টিপতেছে, আমাকে কেন বললো? ওই যে অভ্যন্তরীণ শক্তি জমা করতেছে। আফটার এ সার্টেন পিরিয়ড যখন অভ্যন্তরীণ শক্তি ধরে রাখতে পারবে না, তখন সে রিমোটটা ছুঁড়ে সোফার কুশনটা একদিকে ফেলে রেখেছে, আমি পড়ে একদম সব উড়াই ফেলবো, পড়ার টেবিলে যা ভাঙতে শুরু করে দিয়েছে। এইটাকে আমরা বলি হচ্ছে কৃতকাজ বা যান্ত্রিক কাজ। তোমরা বোঝো নাই বন্ধু? এখন তোমরা মহামান্যরা যেহেতু আমার সাথে ফেজ 1 করেছো, তোমরা হতভাগা নও বাংলাদেশের অন্য স্টুডেন্টদের মতো। তোমাদের জানার কথা যে একটা গ্যাসাস সিস্টেমের কৃতকাজ কিভাবে হিসাব করে। সেই সিস্টেমে ভলিউম দিয়ে গুণফল, কাজ, হ্যাঁ পি আর ভি এর গুণফলকে আমরা বলি মূলত কৃতকাজ। যে ক্ষেত্রে দেখো ওর যেহেতু পিস্টনটা বেরোইতে পারতেছে, পিস্টনটা বেরোচ্ছে, তার মানে আমরা কি বলবো, একটা সার্টেন প্রেশার ওর উপরে কাজ করতেছে, আর ওর যে ভলিউমের পার্থক্য সেইটার গুণফলটাই মূলত হচ্ছে কি কৃতকাজ। না মনে আছে আপনাদের? পি ডেল্টা ভি। তোমরা বোঝো নাই আমার কথা? তাহলে আমরা একটা কাজ করি, চলো বন্ধু,
সেটা হচ্ছে এই যে তুমি শোষিত তাপশক্তি দেখলা, মানে শোষিত, আমি তো শোষিত দিয়ে বুঝাইছি, এই একই কথাগুলোই বিকিরিতর জন্য বলা যায়, মানে নির্গত তাপশক্তির জন্য। সোজা কথা, এই তাপশক্তিটাকে আমরা বলি বিক্রিয়ার তাপ, ডেল এইচ। বুঝিস নাই? সেই ডেল এইচ এর একটা অংশ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটায়, যেটাকে আমরা নাম দিব ডেল্টা ই, যোগ হচ্ছে আমরা ওইখানে যান্ত্রিক যে কাজটা সেটাকে কি দিব বলেন তো, পি ডেল্টা ভি। তোমরা কি বুঝছো আসলে নাকি বোঝো নাই? আশা করি সবাই ফেজ ওয়ানে ছিলা। ফেজ ওয়ানে না থাকলে এখন এটা মুখস্থ করা লাগবে, কিচ্ছু করার নাই। বাংলাদেশের ওই আগডুম বাগডুম স্টাইলে তোমরা মানে যারা যদি কেউ থেকে থাকো তারা শিখতেছো যে তোমরা গ্যাস ডায়নামিক্স আগে পড়ো নাই, পরিবেশ রসায়নের মধ্যে বয়েল চার্লস হাব, তাইলে ভালো, ফাইন, ওকে। সো এরপরে আসো বন্ধু, এরপরে তোমরা একটু ভেবে দেখো, তোমাদের সাথে আরও একটা জিনিসের আলোচনা হয়েছিল। সেই আলোচনাটা হচ্ছে কি ছিল মনে আছে? তোমার ওই যে আদর্শ গ্যাস সমীকরণ, সেখানে আমরা কি পাইছিলাম বলেন তো, পিভি ইকুয়াল টু এন আর টি। সো এবার ভেবে দেখ, একটা সার্টেন টেম্পারেচারে পুরো ঘটনাটা ঘটছে, সো টি মাস্ট বি কনস্ট্যান্ট, বোঝেন নাই? আর তো সারা জীবনের কনস্ট্যান্ট, বুঝতেছিস আমার কথা বাবা? আচ্ছা, ওরে গরু, কোন একটা তাপমাত্রায় যেহেতু তারপরে আয়তনটা বাড়া শুরু করছে নাকি, মানে ঘটনাটা তো ওভারঅল একটা সার্টেন টেম্পারেচারে ঘটছে, সেই টেম্পারেচারটা তো কনস্ট্যান্ট, বুঝছিস তো? ওই তাপমাত্রায় ঘটনাটা ঘটতেছে। এবার বলো আমাকে, তাহলে তোমার টি কনস্ট্যান্ট গেল, ধরো টি কনস্ট্যান্ট গেল, তারপরে তোমার আরও কনস্ট্যান্ট, এখানে আবার আমাদের পি কনস্ট্যান্ট, বুঝছেন আমার কথা? নির্দিষ্ট চাপে ঘটনাটা ঘটতেছে, তাইলে এই যে ভলিউমের পরিবর্তন সেটা মূলত ঘটাইছে কেটা বলেন তো আমাকে একটু? এন না, মোল সংখ্যার পরিবর্তন, মানে ওখানে কোনো একটা বিক্রিয়া ঘটছে, সেই বিক্রিয়ার ফলে মোল সংখ্যা হয়তো বা বৃদ্ধি পাইছে। যদি এখানে মোল সংখ্যা হ্রাস পাইতো তাহলে কিন্তু আয়তন আবার কি হতো, কমে যাইতো। অ্যাভোগাড্রোর সূত্র মনে পড়ে, ভলিউম সমানুপাতিক এন। সো ওই অনুযায়ী আমরা বলতে পারি তাহলে সেটা হচ্ছে ডেল্টা ই এর জায়গায় ডেল্টা ই থাকবে, পি এর জায়গায় সবই পি থাকবে, সরি পি রাখার দরকার নেই, পি ডেল্টা ভি কে আমরা এখানে কি লিখবো জানো? ডেল্টা এন ইন্টু কি বলেন তো, আরটি। কেউই বোঝে না আমার কথা। সো দ্যাটস ইট, এই সূত্রটাই তোমাদের এখানে লেখা, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এন আর। এটা ধরো কেউ কিছু বোঝো নাই, কোনো সমস্যা নাই, তুমি শুধু এইটুকু মেনে রাখো, পি ডেল্টা ভি মানে কৃতকাজের পরিমাণ, গ্যাসের সিস্টেম কর্তৃক কৃতকাজের পরিমাণ। যদি এটাও না বোঝো তাহলে আমি আবারও একটু দেখাই দিচ্ছি একটা জিনিস। সেই জিনিসটা হচ্ছে কি, আমাদের পি ডেল্টা ভি আসলে কি নির্দেশ করে? পি মানে চাপ, চাপ মানে কি ছিল, ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ইন্টু ডেল্টা ভি মানে ভলিউম, তো ভলিউম মানে কি লেন্থের কিউব না, তাহলে ফোর্স বাই কি হবে, এরিয়া মানে কি ছিল লেন্থের স্কোয়ার, ইন্টু হচ্ছে লেন্থের কিউব, তাহলে কাটাকাটি করে কি আলটিমেটলি ফোর্স ইন্টু লেন্থ মানে কি বলেন তো, কৃতকাজ। সো কৃতকাজ মানে আসলে পি ডেল্টা ভি। হ্যাঁ, তারপর আরেকবার বললাম আর কি, অনেক গান্ডুই থাকবে ফেজ ওয়ান করে নাই বলবে পরে, আপনি বলছিলেন আপনি আমাদের সব কিছু মুখে তুলে তুলে খাওয়াই দিবেন, তারে আর কতবার বুঝামো বাবারে, একটা নিয়ম আছে তো শেখার, আগের জিনিস পরে, পরের জিনিস আগে। কি দাসত্ব প্রথায় চলতেছে দেশটা, দোষ টিচারদের, কেউ কিছু বলে না, চুপ করে থাকে, হোয়াটএভার। সো বুঝছেন আপনারা ফর্মুলাটা, ডেল এইচ ইকুয়াল টু ডেল ই প্লাস ডেল এন আর টি, ওকে। এবার আসো, এই ডেলেন নিয়ে অনেক কথাবার্তা বাকি আছে আমার, ডেলেনটা নিয়ে একটু কথাবার্তা বলেই ফেলি, কি বলো? তারপরে এখানে আসি। এই যে ডেলেন বাইর করার সময়, মানে মোল সংখ্যার পার্থক্য বাইর করার সময় সবসময় উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা মাইনাস হচ্ছে বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা নিতে হবে। প্রথম কথা হচ্ছে গ্যাসীয় কেন নিতে হয়, কারণ আসলে আয়তনের যে পরিবর্তনটা হয় সেটা মূলত কাদের কারণে, গ্যাসীয় মোল সংখ্যার কারণে নাকি তরল বা কঠিনের বলেন তো? গ্যাসের। সো এই জন্য যদি ওইখানে অন্য কোনো কিছুর মোল সংখ্যার পার্থক্য হয়ও, ওইটা আমরা থোড়াই কেয়ার করবো, আমরা পাত্তাই দিব না, ঠিক আছে? সো আমি এটার কয়েকটা প্র্যাকটিস করাচ্ছি, চলো করে আসি। আর তারপরে হচ্ছে এই নিয়মটা তো সবসময় কাজে লাগাই আমরা, উৎপাদ মাইনাস কি বলেন তো, বিক্রিয়ক, মানে সবসময় শেষ অবস্থান থেকে আদি অবস্থান বাদ দিতে হবে, বুঝিয়াছো কি? সো আমি যদি বলি কোনো বিক্রিয়ায়, এরকম যদি একটা প্রশ্ন করি, কোনো বিক্রিয়ায়, এটা তোমাদের রাসায়নিক সাম্যাবস্থা যেও কাজে লাগবে, কোনো বিক্রিয়ায় অনুসংখ্যা তোমারা বললো 3 একক হ্রাস পায়, আমাকে একটু বলেন তো এই কথাটা বলার মানে কি? ডেল এন ইকুয়াল টু কত হবে? হ্যাঁ, ডেল এন ইকুয়াল টু হবে -3। হ্রাস পাওয়ার মানে হচ্ছে উৎপাদে কি বলেন তো, কম না বেশি?
কম, তাহলে এই যে কম নাম্বার থেকে একটা বড় নাম্বার বিয়োগ করলে আলটিমেটলি মাইনাস আসবে, আর 3 একক বলছে বলে 3 হবে আর কি। আচ্ছা, যদি এবার বলি কোনো বিক্রিয়ায় অনুসংখ্যা, ধরো তোমাকে বলা হইল হচ্ছে কোনো বিক্রিয়ায় অনুসংখ্যা ধরো 1 একক বৃদ্ধি পায়, তাহলে বলো কি হবে? ডেল এন ইকুয়াল টু +1। তার মানে ডেল এন এর মান প্লাস বা মাইনাস কিন্তু এক একটা জিনিস মিন করে, ফিজিক্যালি এক একটা জিনিস মিন করে। সো আশা করি তোমরা বুঝছো ব্যাপারটা। আচ্ছা, এবার আসো বন্ধু, আমরা এবার পিছনের দিকে যাই, মজার কনসেপ্ট শিখে আসি। এই যে এটা স্থির আয়তনে বিক্রিয়া তাপ। সো কনসেপ্টটা কীরকম? স্থির আয়তনে কোনো একটা ঘটনা ঘটাবো, আমি কোনো একটা বিক্রিয়া করব কনস্ট্যান্ট ভলিউমে, মানে নো ম্যাটার হোয়াট আমি ভলিউমটা চেঞ্জ হতে দিব না, বোঝা না? বুঝছি। ভলিউম ধরে রাখবো। এই যে ধরো ব্যাপারটা এরকম, এখানে আমার একটা পিস্টন ছিল, দাঁড়াও পিস্টনটাকে আমি সুপার গ্লু দিয়ে আটকায় দিছি। দাঁড়াও, এটা একটা কপি বের করে নেই, কাজে লাগবে। চিপায় দেই, ছোট করে দেই, ঘুরায় দেই। ওকে, এখানে নিয়ে আসি। হ্যাঁ 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 হ্যাঁ, জিরো হইতে পারে। জিরো হওয়ার মানে বুঝছো? কোনো অনুসংখ্যার পরিবর্তন হয় নাই, বোঝা না? আচ্ছা, এবার দেখো, ধরো আমি এই পিস্টনটাকে এখানে করে দিলাম কি জানো? পিস্টনটাকে করে দিছি হচ্ছে কি বলতো, লকড। এই যে পিস্টনটাকে এখানে করে দিছি হচ্ছে লকড। মানে কি আমার আয়তন বাড়বে নাকি কমবে বলেন তো? কিচ্ছু হবে না, ভলিউম লকড। ভলিউম লকড অবস্থায় তুমি যদি কোনো বিক্রিয়া করো, ওই বিক্রিয়া থেকে একটা তুমি ডেলেজ পাবা না? ওই ডেলেজটাকে আমরা বলি ওই বিক্রিয়ার স্থির আয়তনে বিক্রিয়া তাপ, অর্থাৎ ওইটাকে আমরা বলি হচ্ছে কিউ। কি বলেন তো? ভি। তোরা কি বুঝছিস আমার কথা বাবা? ধর আমি ইমনকে একটা কাচের বয়ামে ভরে ফেললাম, কাচের বয়াম, বুঝিস বিলাই কেমনে ভরে বিভিন্ন বয়ামে, তোরা দেখছস। বিলাই ভরে বয়ামের মুখ লাগাই দিয়ে এইবার ছ্যাঁচা দিলাম ভালো মতো। পড়িস না কেন? ফিজিক্স ঠিক মতো পড়, ওই যে পড়া পড়তেছস ওতে কাজ হবে না, ঠিক মতো পড়, আমার মতো করে পড়। তো এইবার তার একটা বিক্রিয়ার ফলে সে ভিতরে বিলাই থেকে মানুষে পরিণত হয়ে গেল। ম্যাও ম্যাও থেকে হঠাৎ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু এগুলো দেওয়া শুরু করছে, কাইফা হালুকা বলা শুরু করছে। সো এটা একটা রাসায়নিক পরিবর্তন করছে তার। এখন সেই পরিবর্তনের যে ডেলেইজটা হবে, সেই ডেলেইজটাকে আমরা বলবো মূলত কি বলেন তো? কিউভি, ইমনের কিউভি। কারণ ওকে আয়তনেও বড় হইতে দেওয়া হয় নাই, ছোট হইতে দেওয়া হয় নাই, আয়তন যা ছিল লকড ছিল। তোরা বুঝিস নাই? এখন এখানে একটা মজার জিনিস শুনে রাখো, না থাকে এখন না বলি, পরেই বলি আর কি। ওকে, সো এবার আসো, তোমাদেরকে এখানে লিখে দিছে যে কিউভি এর ভ্যালুটা কিসের সমান দেখেন তো? ডেল এইচ এর সমান। কেন বললো? কেন বললো? এটা ভালো করে বুঝবা হচ্ছে যখন স্থির চাপে বিক্রিয়া তাপ দেখবা তখন, ঠিক আছে? তার আগে একটু মনে রাখো কিউভি মানে কি? স্থির আয়তনে বিক্রিয়া তাপ। সেটা আসলে এক প্রকারের কি বলেন তো? ডেল এইচ, মানে স্থির কনস্ট্যান্টটা, আয়তনটাকে কনস্ট্যান্ট রেখে কোনো বিক্রিয়া করা হইলে যে এনথালপি চেঞ্জটা হয়, ওই এনথালপি চেঞ্জটাকে বলে মূলত কি বলেন তো? কিউভি। বুঝেছো? বাংলা কথাগুলো পড়ে দেখো। স্থির আয়তনে যদি কোনো ভৌত বা রাসায়নিক পরিবর্তন করা হয়, তবে সিস্টেমের এনথালপির যে পরিবর্তন হয়, মানে এইটাকেই বলে স্থির আয়তনে বিক্রিয়া তাপ। সো স্থির আয়তনে বিক্রিয়া তাপটা কি এক প্রকারের কি বলেন তো? ডেল এইচ না? বোঝা না? আচ্ছা, সো এইখানে একটা কথা বলে রাখছি, স্থির আয়তনে বিক্রিয়া তাপ কিউভি ইকুয়াল টু ডেল এইচ, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন স্থির আয়তনে বিক্রিয়া তাপ। কেন বলতেছে শোন, ওই যে প্রথমে বলছিলাম, আমি যদি তোর ভলিউমটা চেঞ্জ হইতে না দেই, অর্থাৎ তোকে যদি কোনো কাজ করতে না দেই আমি সিস্টেমের উপরে, তার মানে বুঝছিস তোকে দেওয়া যে হিট সেটা পুরাটাই কি করছে বলেন তো? আপনার মধ্যে ইন্টারনাল এনার্জি হিসাবে জমা হয়েছে না? তোমরা কি বোঝাছো ব্যাপারটা? ধন্যবাদ। এই জন্যই বলছে। আচ্ছা, কিছু বলে নাই, থাক বাদ দাও। এই কথাটা এমসিকিউতে আসে, তখন দুয়ারে দুয়ারে কানবা, কি হলো কি হলো, আরে গাধা। এই যে স্থির আয়তনে বিক্রিয়া তাপ হইতেছে, ওর পুরাটাই ইন্টারনাল এনার্জি হিসাবে জমা হবে। তোমরা কি কোনো গান শুনতে পাচ্ছ আশেপাশে, বা জোরে জোরে বিট বাজতেছে?
কি যে লাইকছে আন্দোলনটার পরে আমি বুঝলাম না, সবাই বিয়ে শাদী করতেছে, মানে প্রতি বাড়ি বাড়ি মনে হইতেছে বিয়ে লাগছে, কি একটা অবস্থা। চ্যাপ্টার আমি আজকে তো স্যার কোনো বিয়ে আচ্ছা এবার আসো, স্থির চাপে যদি কোনো ভৌত রাসায়নিক পরিবর্তন করা হয়, স্থির চাপে কেমনে করে ব্যাপারটা বোঝেন। আগের বার আমরা যেটা করছিলাম, পিস্টনটাকে কি লক করে দিছিলাম না? এইবার কি করব বলো তো বন্ধু? সিস্টেম লক করবে। পিস্টন লক করবো না, তাহলে করবোটা কি? ওহো, আমি তো এখন কপি করতে পারবো না, সরি। এনিওয়ে, এটাকে আমরা কনস্ট্যান্ট করে দিই। এইবার আমরা যে কাজটা করব, দাঁড়াও আমাকে একটু আবার রাখতে হবে এই জিনিসটা, একটু দ্রুত এঁকে ফেলি। ফিল কালার ইয়েলো, ওকে। সো এইবার পিস্টনটাকে আমরা কি করব বলেন তো? প্রথমে যে চাপটা ছিল উপরে নিচে ওঠানামা করতে দিব নাকি দিব না বলেন? দিব। তাহলে এখানে লিখে রাখলাম পিস্টন ইজ ফ্লেক্সিবল। তোরা কি বুঝছস আমার কথা? মানে ইট ইজ মুভিং অ্যাজ ইট ইজ রিকোয়ার্ড। সো ওকে যদি ইচ্ছা মতো মুভ করতে দেওয়া না হয়, তাহলে আমাকে একটু বলেন তো কি হবে? এখানে একটা বিশেষ ঘটনা ঘটবে, বলেন তো। ওকে যদি মুভ করতে না দিই আমি যদি ওকে নড়তে না দেই, তাইলে যেটা হবে আসলে সেই জিনিসটা হচ্ছে, শোনো, ওর প্রেশার চেঞ্জ হয়ে যাবে। আমাদের কিন্তু কথা ছিল এই ক্ষেত্রে আমাদের কি রাখা লাগবে বলেন তো? স্থির চাপে। দেখ খেয়াল করে, ডেলেন যদি পজিটিভ হয়, আমাকে একটু বলেন তো, ডেলেন যদি পজিটিভ হয়, যে ক্ষেত্রে কোনো একটা বিক্রিয়া ডেলেন যদি পজিটিভ হয়, পজিটিভ হলে পিস্টন কোন দিকে মুভ করবে? উপরের দিকে। ডেলেন পজিটিভ হলে পিস্টন যাবে হচ্ছে কি বলেন তো? আপ। তোমরা বোঝো নাই আমার কথা। পিস্টন যদি নেগেটিভ হয় তাহলে পিস্টন কি হবে তখন বলেন তো? ডেলেন যদি নেগেটিভ হয় তাহলে পিস্টন উইল মুভ ডাউন। এই কথাটা একটু মাথায় রাখো। এটা যদিও লাগবে না তোমাদের, তোমরা আবার ফিজিক্সের বিশাল বড় জ্ঞানী, তো এই জন্য বলে দিলাম আর কি, লাগতেই পারে, বলা যায় না। আচ্ছা, এখন ঘটনা হইতেছে, সো স্থির চাপে যদি কোনো ভৌত রাসায়নিক পরিবর্তন করা হয়, স্থির চাপে কেমনে করছে? সে করার সিস্টেমটা ছিল হচ্ছে পিস্টনটাকে ইচ্ছা মতো মুভ করতে দিছে। বুঝতে পারছিস তো? তাহলে ভিতরে যদি প্রেশার বিল্ড করে, ও পিস্টন আস্তে বেরোয় আসছে। ভিতরে যদি মোল নাম্বার কমে যায়, তার মানে চাপ কমে যায়, ও পিস্টন আস্তে ভিতরে ঢুকে গেছে। দ্যাটস ইট। সো যদি স্থির চাপে কোনো ভৌত রাসায়নিক পরিবর্তন করা হয়, তবে সিস্টেমের এনথালপির যে পরিবর্তন হয়, মানে এইটাও কিন্তু আসলে ডেলএইচ। তাহলে স্থির চাপে বিক্রিয়া তাপটা একটা ডেলএইচ, স্থির আয়তনে বিক্রিয়া তাপটাও কি বলেন তো? একটা ডেলএইচ। তোরা বুঝিস নাই আমার কথা ভাই? তোরা আমি দুই ভাবে পড়াইতে পারি। একটা হচ্ছে এই নড়বি না, না নড়ে পড়াশোনা কর। আর একটা হচ্ছে তোর প্রেশার বেড়ে যাচ্ছে, তুই বসা থেকে একটু হেলান দিয়ে বস। আরও প্রেশার বেড়ে যাচ্ছে, তুই শুয়ে থাক, আমি তোরে পড়াই দিতেছি। মানে দুই ধরনের হয় না? সো ওই দুই ধরনের তাপটাকে আলটিমেটলি দুইটা তাপ বলে আর কি, একটা স্থির চাপে বিক্রিয়া তাপ, একটা স্থির আয়তনে বিক্রিয়া তাপ। আচ্ছা, সো তাকে স্থির চাপে বিক্রিয়া তাপ বলে। অর্থাৎ স্থির চাপে বিক্রিয়া তাপটা কেন এরকম বললো? কিউপি, স্থির চাপে বিক্রিয়া তাপটা কিউপি দিয়ে প্রকাশ করবে। এটাই ইকুয়াল টু কেন কিউভি প্লাস ডেলেন আরটি। এর কারণটা একটু ভালো করে বোঝো তোমরা। সেটা হচ্ছে, দেখ এবার বোঝানো যাবে। নর্মালি আমাকে একটু বলো তো যে কিউ ভি যেটা, অর্থাৎ স্থির আয়তনে বিক্রিয়া তাপ, ওই সময় তোমার বিক্রিয়ায় যে তাপ শক্তি তুমি দিছো বা ও তোমার কাছে বের করে দিছে, পুরা জিনিসটাই কি অভ্যন্তরীণ শক্তির হইছে না ঘটনাটা? মানে ওর কিন্তু কোনো কৃত কাজ নাই, ফিজিক্যাল কিন্তু কোনো কাজ নাই। বুঝিস নাই আমার কথা? সো ওর যেই এনথালপির পরিবর্তন তুমি দেখতেছো, সেই জিনিসটা আসলে কোনো কৃত কাজ থাকবে না, ওর সাথে কোনো কৃত কাজের রাশিমালা অ্যাসোসিয়েটেড থাকবে না। কিন্তু এবার দেখ, আমি যখন স্থির চাপে কাজ করব, তখন প্রথমত স্থির আয়তনের যে ঘটনাটুকু, অর্থাৎ অভ্যন্তরীণ শক্তির যে পরিবর্তন, সেইটুকু তো থাকবেই। এইবার আবার কৃত কাজও থাকবে। তো এই কৃত কাজটাকে তো আগেই প্রমাণ করে আসছিলাম, কি বলেন তো? ডেলেন আরটি। সো এই সূত্রের প্রমাণ দেখার জন্য তো তোমার পদার্থবিজ্ঞানের বিশেষ জ্ঞানী হওয়া লাগতেছে না। তোমরা বোঝো নাই আমার কথা? এখন যদি বলি কোনটা বড়, স্থির চাপে বিক্রিয়া তাপ বড় হয় নাকি স্থির আয়তনে বিক্রিয়া তাপ বড় হয়, তাহলে উত্তর কি হবে? তোমরা ভুলে গেছো ডেলেন ক্যান বি পজিটিভ অর নেগেটিভ, বোথ ডিপেন্ডস আপন ডেলেন। ও হ্যাঁ, গাধা, মনে পড়ছে? মানে কিউপি বড় হবে, গরু ছাগল নিয়ে বড় বিপদ। এরা না পারে ম্যাথ, না পারে ফিজিক্স,
খালি ভাত খায় আর ঘুমায়। কিউপি গ্রেটার দ্যান কিউ ভি হবে যদি বলেন ডেল এন কি হয়, পজিটিভ হয়, আর কিউপি লেস দ্যান কিউ ভি হবে যদি ডেল এন কি হয়, নেগেটিভ হয়। এইটা একটু ফিজিক্যালি চিন্তা করে দেখবি, পরে মজা হবে। দেখতো ডেল এন পজিটিভ মানে কি, ভলিউম বাড়ছে না কমছে বলেন? আপনারা অ্যাভোগাড্রোর সূত্র জানেন, ভি সমানুপাতিক ডিরেক্টলি এন। সো মোল নাম্বার যদি বাড়ে তার মানেই তো ভলিউমটা বাড়বে। ডেল এন পজিটিভ মানে রে ভাই ভলিউমটা বাড়ছে, মোল সংখ্যা বাড়ছে, ভলিউম বাড়ছে, তার মানে হচ্ছে পিস্টনটা তখন কোন দিকে গেছে বলেন তো? মুভিং আপ, মুভিং আপ। সো মুভিং আপ যখন হবে তখনই মূলত তুমি কনস্ট্যান্ট প্রেসারে কাজ পাবা বেশি। কেন কাজ পাচ্ছি বেশি? ওর ইন্টারনাল এনার্জি তো জমা হয়েছে, ওই যে আবার দেখো পরিবেশের উপরে সিস্টেম কাজ করতেছে, পিস্টন ঠেলে বাইর করে নিয়ে আসতেছে, মানে কি সিস্টেম নিজে কাজ করে পরিবেশেরকে সরাই দিচ্ছে। বেশ বেটা সর, তোরা বুঝিস নাই। এইবার দেখো তো যদি ডেলের নেগেটিভ হয়, ডেলের নেগেটিভ হওয়ার মানে কি, পিস্টন উইল মুভ ব্যাক, মানে মুভ ডাউন। যখনই পিস্টন নিচের দিকে নামতেছে এইখানে আসলে কাজ করে কেটা জানো? পরিবেশ। পরিবেশেরও ঠাইসা নামায়, সিস্টেমের উপরে কাজ করতেছে। পরিবেশেরও ঠাইসা নামায়। তোরা আমার কথা বুঝিস নাই। আচ্ছা, এগুলোর খুব গভীর আলোচনা দরকার নাই, এইটুকু জানলে মেলা হয়েছে। তোমাদের একটু ফিজিক্সও পড়া ফেলছি আমি, ব্যাপার না। এটা তো আমি দেখাইছি, আবারও ইকুয়েশনটা বড় করে লিখে দেই। জাস্ট এই সমীকরণটা খুব কাজে লাগবে আমাদের। কেউ যদি কিছু না বুঝে থাকো কোনো সমস্যা নেই, তুমি জাস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারলে হবে। ইকুয়েশনটা হচ্ছে কিউপি ইকুয়াল টু কিউভি প্লাস হচ্ছে কি লিখবো বলেন, ডেল এন আরটি। এই সমীকরণটা একটু মনে রাখা লাগবে, তাইলেই আপনাদের হয়ে যাবে। এটা তো দেখাইছি ডেল এনের সম্পর্কে বিশেষ সতর্কতা। এইবার চলো কিছু ডেল এন প্র্যাকটিস কই কই বলো। ঘটনা হইতেছে কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, এই বিক্রিয়ার ডেল এন কত হবে? -1 আচ্ছা, জ্ঞানীরা বলছে -1। আমি আগে একটু হিসাব করে দেখি। উৎপাদে 1 মোল মাইনাস বিক্রিয়কে হচ্ছে 2 মোল, তাহলে ইয়েস দ্যাট ইজ -1। ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। ওকে, এটা লিখে কেটে দাও। ওরে গর্দব, এইখানে ডেলেন হিসাব করবে কেমনে? গ্যাস কেডা আগে এটা চিন্তা কর গাধা। এইটা তো গ্যাস, এইটাও কি গ্যাস না? এইটা কি সলিড না? তাহলে এবার বলেন উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা কত? 1 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা কত? 1। এই বিক্রিয়ার ডেলেন 0। কিছু বোঝো নাই আমার কথা বন্ধু? ফিজিক্যাল স্টেট চিন্তা করে তারপরে কাজ করতে হবে, ফিজিক্যাল স্টেট। আচ্ছা, তারপরে বলো আমাকে এই বিক্রিয়াটার ডেলেন তাহলে কত হবে? আশা করি এবার আর ভুল করবা না। হ্যাঁ, ডেল এইচ ইকুয়াল টু কত? 1 মাইনাস 2, তাই না? তার মানে কত? -1। ঠিক আছে তো? না ভাই ঠিক নাই, আগে সমতা করতে হবে তার। হ্যাঁ, সমতা করে নেই নাই, সো এইগুলা খেয়াল রাখতে হবে। তাহলে উৎপাদের সমতা করতে গেলে উৎপাদ বিক্রিয়ক, আমি এখানে একটা 2 দিব, এখানে একটা 2 দিব। ওকে, তাহলে বলেন উৎপাদে কত মোল গ্যাস? 0 মোল মাইনাস বিক্রিয়কে কত মোল? 3 মোল, তার মানে কত? -3। নেগেটিভ। আচ্ছা তাই না? ওকে, খুব মনোযোগ দিয়ে শোনো। এখন আমি এই বিক্রিয়া কত তাপমাত্রায় করছি তোমাকে কি বলছি? তার মানে কিন্তু নরমাল স্টেটটাই তো কাহিনী হচ্ছে, খুব মনোযোগ দিয়ে শোনো, দ্যাট টেম্পারেচার ভেরি মাচ দ্যাট ডেল এন ভেরি মাচ ডিপেন্ডস আপন দ্য টেম্পারেচার। কত তাপমাত্রায় বিক্রিয়াটা করতেছো। যদি আমি এই বিক্রিয়াটা রুম টেম্পারেচারে করতাম, বা আরো ভালো করে বললে কোন টেম্পারেচারে বলেন তো, 100 ডিগ্রি সেলসিয়াস অ্যাবাভ করতাম, যেমন এইখানে আমি কিসে করছি জানো? এইটা হচ্ছে টেম্পারেচার, ছোট হাতের টি লিখি, টেম্পারেচার লেস দ্যান কত বলেন তো? 100 ডিগ্রি সেলসিয়াসে হইলে এই ঘটনা ঘটবে। এখন তুমি যদি টেম্পারেচারটা গ্রেটার দ্যান 100-এ ঘটাও, তখন ঘটনা কিন্তু আলাদা ঘটবে। তোমরা বোঝো নাই আমার কথা? তখন পানিও থাকবে গ্যাসে, তখন আমার লেখা লাগবে 2 মাইনাস কত বলেন তো? 3, তার মানে কত আসবে? -1। ডেলেন যত হালকাভাবে নিয়েছো
এটা করা যাবে না। তোমরা কি বুঝেছো আমি কি বুঝাইয়াছি? দেয়ার ইজ সো মাচ প্যাচ অ্যান্ড ঘোচ। সো আমি এগুলাকে একটু দাগ দিয়ে দেই যেন আমার অবুঝ শিশুরা বুঝতে পারে। তোমরা নিচেরটা করা শুরু করো তাড়াতাড়ি, আমি আসতেছি। ওমা বলো। হুম, ডেল এইচ আর ডেল এন এর, ও ডেল এইচ কেন লেখছি রে এই জায়গায়? আবেগে লেখছি রে গরু। তুই তো বলবি তো যে ওখানে এ, আমি তো ডেল এন নিয়ে আলোচনা করতেছি, বুঝিস নাই কিছু? ডেল এইচ না তো ডেল এন। আরে গরু রে। আচ্ছা বলো এবার এই বিক্রিয়াটার ডেল এন কত হবে? গ্যাসীয় স্টেটে হইলে 0 হবে যদি পানি গ্যাস হয়। তুমি একটা ভুল করছো, বলো তো ভুলটা কি? সমতা করো। সমতাই করে নাও নাই। আরে কারোরই সমতা করে নাই, গাধা কোথাকার। কার্বন একটা, হাইড্রোজেন 4টা, তাহলে এখানে দিব একটা 2, ঠিক আছে? 4টা হাইড্রোজেন মিলে গেছে, অক্সিজেন এখানে 2টা আর এখানে 2টা, 4টা, তার মানে এখানে একটা আসবে 2। সমতা করে তারপর কথা বলতে হবে। সমতা করেছিলাম। ও আচ্ছা, তাহলে বলো এবার উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা কত? যদি 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় তাহলে কি? তার মানে হচ্ছে দুই রকম ঘটনা এখন থেকে সবসময় মাথায় রাখতে হবে, লেস দ্যান 100, গ্রেটার দ্যান 100। এখন এটা 100ই যে হইতে হবে তা না, এটা হচ্ছে পানি আছে বলে আমরা 100 নিয়ে কথাবার্তা বলতেছি, তোরা বুঝিস নাই আমার কথা। অন্য কোনো কিছু থাকলে আবার অন্য কাহিনী। তাহলে প্রথমে আমরা লেস দ্যান 100-এ চিন্তা করি। লেস দ্যান 100-এ হইলে পানি তো তরল থাকবে, তাহলে ওটা চিন্তা বাদ। তাহলে হচ্ছে উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা 1 মাইনাস বিক্রিয়াকে কত বলো তো? 3, তার মানে কত আসবে? -2। তোমরা কি বুঝছো আমার কথা? আচ্ছা, আর একটা হিসাব কি হইতে পারে? পরবর্তী হিসাবটা হচ্ছে ডেল এন ইকুয়াল টু উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা এখন গ্রেটার দ্যান 100 যেহেতু, তার মানে হবে হচ্ছে 3 মাইনাস কত? 3, তখন আসবে কত? 0। সো আমি তোমাদেরকে যা দেখাচ্ছি এইগুলো সহজ সহজ বিক্রিয়া। অ্যাডমিশনের সময় প্রচুর বিক্রিয়া পাবা, বিশেষ করে বুয়েটের অনেক প্রশ্ন দেখা যায় ডেল এনটা খুবই কনফিউজিং থাকে যে আসলে কত হবে। এই কারণে ডেল এনের মানটা ডিরেক্ট লিখে না দিয়ে ওস্তাদদের মতো, রিয়েল ওস্তাদদের মতো যে কাজটা করতে হয়, ডেল এন হিসাব করাটা দেখাই দিতে আমি এত মাইনাস এত লিখছি। তোমরা বোঝো নাই বন্ধু, ক্যাচাল আছে। তারপরে চলো বলো কি হবে এখানে, বলো 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 কি লিখবো কি লিখবো? প্রথম কাজ হচ্ছে সমতা করে নিতে হবে গরুর দল। 4 5 4 6 এর বিক্রিয়া মনে আছে? এটা কয়শোবার করাইছি? সেই 4 5 4 6 এর বিক্রিয়া না করলে ফাউন্ডেশনের ক্লাসগুলো আবার করো। আর এই বিক্রিয়া এখন সমতা করতে আর বয়স নাই। বলো তাহলে উৎপাদের গ্যাসীয় মোল কত? 10 মাইনাস কত? 9। এখন বলো তো এটা আমি কোন তাপমাত্রায় করছি, কোন তাপমাত্রা হিসাব নিকাশটা করছি? এই টেম্পারেচার গ্রেটার দ্যান 100-এ। কারণটা কি আমি পানি সহ সবাইকে গ্যাস ধরছি আর কি। তাহলে এবার ডেল এন এর মানটা কত আসছে? 1 আসছে। এই জিনিসটাই যদি আমি করতাম বলো তো লেস দ্যান 100-এ করলে কি আসবে? আচ্ছা, এবার উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা কত আমাদের? শুধু 4, আর বিক্রিয়কের কত? 9। তাহলে 4 মাইনাস 9 মানে কত আমাদের? -5। তোমরা বোঝো নাই বন্ধু? আচ্ছা তাড়াতাড়ি করো, এটা করো ফাস্ট। যা যা করা লাগবে করে নিও নিজের, আমি কিন্তু কিছু করতেছি না। করা হয়েছে? গরুর দল বলো এই বিক্রিয়ার ডেলেন তোমরা কি করেছো? হুম, লোয়ার দেন 100 হলে তো -1 হবে আর তাই আর কেউ করো নাই? কি বিপদ! আমাদের অ্যালকোহল পানি হবে না। অ্যালকোহল less than 100 হলে 0 আর greater than 100 হলে -1।
আচ্ছা আমি একটু করে দেখি। প্রথমে তোমরা লেস দ্যান 100 ধরে কাজ করছো, ঠিক আছে, সব ক্ষেত্রে আমরা মোটামুটি তাই করতেছি। নিয়ে আসলাম, তাহলে বলো প্রথমে সমতা করে নিয়ে আসি। ইথানল বেসিক্যালি কার্বন 2টা, তাহলে এখানে একটা 2, হাইড্রোজেন 6টা, তাহলে এখানে একটা 3, তারপরে অক্সিজেন 3, আর এখানে 4, 7, 7-এর মধ্যে একটা চলে গেছে, তাহলে এখানে একটা 3 হবে। আচ্ছা তাহলে ডেলেনটা এবার লেস দ্যান 100, তার মানে আমার পানিটাও কি অবস্থা আছে বলেন তো, তরল নাকি, সরি প্রথমে গ্রেটার দ্যান 100, বুঝছিস তো, প্রথমে যে গ্রেটার দ্যান 100। আচ্ছা 100 বেশি থাকলে 3 আর 2 5, তাহলে আমরা লিখবো হচ্ছে 5 মাইনাস কত বলেন, চার। 4 না? না না না, হবে কারণটা তো এখনো আচ্ছা পানির চেয়ে ইথানলের স্ফুটনাঙ্ক বেশি না কম জানো? কমই হবে। ইথানলের স্ফুটনাঙ্ক কত জানো না? কি বিপদ তোমাদের নিয়ে। এটা তো তোমার কি বলে 9-10 এর জ্ঞান। বয়েলিং পয়েন্ট অফ ইথানল, এই ইথানল ইন সেলসিয়াস 78.37। ইথানল যে প্রচণ্ড উদ্বায়ী একটা জিনিস, তোমরা কি জানো? মুভি টুভি দেখলে দেখবা যে মদের বোতল থেকে মদ নিয়েই ঢেলে রাখে, মানে ঢেলে রাখে বলতেছি, মানে কি বলে ঢেকে রাখে, কেন? ওটা উড়ে চলে যাবে তো। সো যে এত বেশি উদ্বায়ী পদার্থ তার তো স্ফুটনাঙ্ক ডেফিনেটলি আরও অনেক কম হবে। তোরা মনে হয় বুঝিস নাই আমার কথা। ওকে, সো এই ইথানল 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে, সরি উপরে আছে যেহেতু, তার মানে ওটা কি অবস্থায় আছে বলেন তো? গ্যাস অবস্থায় আছে, বুঝতে পারছিস কি? তাহলে বলেন 5 থেকে কত বাদ দিব? 4, তার মানে কত হবে? এটা 1 আসবে। ডেলেন এবার বাইর করি চলো লেস দ্যান 100-এ। লেস দ্যান 100-এ যখন থাকবো, আসলে এখানে আমার লেস দ্যান 100 বলা উচিত না, ধরো এখানে আমি বলছি হচ্ছে লেস দ্যান 78 ডিগ্রি। তোমরা কি বুঝছো আমার কথা? হ্যাঁ, তাহলে এবার কত আসবে বলো? এইটা তো তখন লিকুইড, ওইটা একমাত্র গ্যাস, তাহলে 2 মাইনাস কত? 2 মাইনাস কিন্তু 4। 4 কেন বোঝো না? আরে ভাই লেস দ্যান 78 তো, তার মানে এটা তো তখন লিকুইড শুধুমাত্র, সরি কি বলতেছি, কি হবে? ও সরি হ্যাঁ 3 তো হবে, 3 হবে। এই তোদের সাথে থেকে থেকে আমার মাথাটা খারাপ হয়ে গেছে। আচ্ছা তাহলে কত আসবে এবার বলেন তো? -1। অল আই ওয়ান্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড যে এই জিনিসটা অনেক বেশি টেম্পারেচার ডিপেন্ডেন্ট। আমি যত প্যাঁচাচ্ছি এত বেশি প্যাচ তোমাদের অঙ্কে কোথাও দিবে না, বাট শিখে রাখো আর কি যে প্যাচ অনেক রকম হইতে পারে। আচ্ছা লোহিত তপ্ত লৌহের সাথে স্টিমের বিক্রিয়া, এই বিক্রিয়াটা তোমাদেরকে আগে থেকে আমার দেখানোর কথা, দেখাইছিলাম কি কখনো? লোহিত তপ্ত লৌহের সাথে স্টিমের বিক্রিয়ায় কি হয় জানো কেউ? আচ্ছা এই অঙ্কটা আমাদের প্রায়ই লাগবে, এই ল্যাঙ্গুয়েজটা একটু শিখে রাখো। লোহিত তপ্ত লৌহ, ইংরেজিতে বলে রেড হট আয়রন, মানে হচ্ছে লোহাকে গরম করতে করতে কি কত তাপমাত্রা নিয়ে যাওয়া হয়েছে বলেন তো? মানে কোন একটা তাপমাত্রা নেওয়া হয়েছে, তখন লোহাটা কেমন হয়ে গেছে? লাল হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে লোহিত তপ্ত লৌহ। বোঝো নাই আমার কথা? মানে রড বানানোর সময় যেরকম। এটা কে রে? ইসরাতুল জান্নাত। আমি নিশো, আমি ভাইয়া কোনোদিন তো কথাবার্তা কইস না বাবা, একটু রেসপন্ড কর। ফারজানা বুঝতেছিস? জি ভাইয়া। জি ভাইয়া ঘুমাইছি তো, একটু ঘুম থেকে উঠে ক্লাস করতেছি। এই বোঝ, লোহিত তপ্ত লৌহ মানে কিছুই না, লোহা, সিম্পল লোহা, যেটাকে তাপ দিয়ে কি করে ফেলা হয়েছে বলেন তো? লাল টকটকে করে ফেলা হয়েছে। আচ্ছা এখন এইটার উপর দিয়ে কি চালনা করছে? স্টিম চালনা করছে। স্টিম মানে কি আব্বা? স্টিম মানে কি কইতে পারো? বাষ্প হয়ে যাওয়া পানি। বারে বাবা রে, ইমন অন ফায়ার। পানি পানি, বাংলায় কথা কও, ফানি ফানি মারি দিছে, ফানি মারছে বাষ্প আকারে, মানে ওটা অনেক বেশি হাই টেম্পারেচারের জিনিস। আচ্ছা এখন কথা হইতেছে এই বিক্রিয়ার প্রোডাক্ট কি, আপনারা কি জানেন? এই বিক্রিয়ার প্রোডাক্ট হচ্ছে Fe3O4 প্লাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস। এই বিক্রিয়াটা তোমাদেরকে কবে করাইছি বলে দেই? ফাউন্ডেশন ক্লাসে সমতা করানোর সময় বিক্রিয়া করায়, বারবার বলছিলাম খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া, যারা পারো এখনই মুখস্থ করে ফেলো, খুব কাজে লাগবে জীবনে। এটা সেই বিক্রিয়া, ঠিক আছে? 1000 বার দেখবা কতগুলো অ্যাডমিশন টেস্টের প্রশ্ন যে এই বিক্রিয়াটা থেকে আসে, চিন্তার বাইরে রে ভাই। ওকে হোয়াট এভার, সো আমাকে একটু বলেন এই বিক্রিয়াটার ডেলেন কত হবে তাড়াতাড়ি। দেখো এই বিক্রিয়ার ডেলেন নিয়ে অনেক রকম প্যাচ লাগানো যায় আর কি তোমাদের মধ্যে। নর্মালি অনেকে করবে কি, সমতা ছাড়া কাজ শুরু করবে, তখন তাদের কত আসবে হিসাবে জানো? দেখো
2 মাইনাস কত 2 আসবে না, তাহলে আসবে কত 0। এটা কি ঠিক হইলো? আরে এই কাজ অনেকেই করবে, আমি বলে দিতেছি, তোরা এই কথা ভুলে যাবি তোদের অ্যাডমিশনের সময়। ট্রাস্ট মি, যে সমতা টমতা কিছু নাই, ধর বাই বসা 0, এটা ভুল হয়েছে। এবার আসো সমতা করে নিয়ে আসি আমরা। এবার সমতা করলে এখানে আয়রন একটা, এখানে 3টা, তাহলে এখানে একটা 3 আসবে। তারপরে এখানে অক্সিজেন 4টা, তাহলে এখানে একটা 4 আসবে। 4 দুগুণে 8, তাহলে এখানে একটা 4 আসলো। ঠিক আছে, আছে আমার খেয়াল নাই, সম্ভবত 600 বা এরকম, 600 বা সামথিং। 600 প্লাস। মানে ডেফিনেটলি এই জিনিসটা পানির স্ফুটনাঙ্কের চেয়ে অনেক বেশি, বুঝিয়াছো? ওকে, এবার আমাকে বলো তাহলে ডেলেনটা আমরা কত লিখবো এবার? 4 4 মাইনাস 0 মাইনাস 4 -4 না, কারণ যে তাপমাত্রায় তো লোহা লাল হয়ে গেছে ওই তাপমাত্রায় তো ডেফিনেটলি পানি কি অবস্থা থাকবে? ফুটতে থাকবে। ফুটতে মানে বুঝছস, তার বলেই তো দিছে এটা তো স্টিম ছিল। স্টিম মানে তো গ্যাসাস। ইরফান বুঝছিস? বিয়েতে আজকে মুরগির রান কয়টা খাইছিস? যাই নাই তো। ভাই -2 -2 দিয়েও তো ঠিক রেজাল্ট নিয়ে আসছে। আমি ওইটাই তো বলতে চাচ্ছি যে তুই ভুল করেও যে সঠিক উত্তর আসবে, এই কারণেই তো বলি লিখিত পরীক্ষা হইলে, বুয়েট টাইপের জায়গায় লিখিত পরীক্ষা হইলে, বা ঢাবিতেও তো লিখিত পরীক্ষা আছে, এটা আমি লিখে দিয়ে আসতে রেকমেন্ড করি। যে তুমি যে কি থেকে কি মাইনাস করে যে আনসারটা বাইর করছে, এটা যেন স্যার দেখা বোঝে যে আন্দাজে ঝড়ে বক মারে নাই, আসলে বুঝে শুনে কাজ করছে। তোমরা বোঝো না আমার কথা? জি ভাইয়া। আচ্ছা, এবং তোমরা ওই যে বড় বড় নামকরা কোচিংয়ের ভাইয়াদের সাথে ক্লাস করবা, করে তারপর একটা কথা শুনবা যে কি, আরে বুয়েট পরীক্ষাতে আমি কোনো অঙ্ক করেই নাই, আমি জাস্ট আনসারটা লিখে দিয়ে আসছি, আমাকে পুরা একেবারে বুয়েটে ফার্স্ট বানায় দিছে। শুধু আনসার লিখে দিলেও অনেক অঙ্কে নাম্বার দেয়, আবার অনেক অঙ্কে দেয় না। কারণ যেসব জায়গায় তোমার বোঝার জায়গা আছে যে তুমি অঙ্কটাকে বুঝা করছো না মুখস্থ করে করছো, এখানে স্যারকে যদি বুঝায় না দাও যে আমি আসলে বুঝছি ব্যাপারটা, তাহলে আসলে তোমার নাম্বার দিবে না। মানে যেখানে আসলে ডিটেইলিংয়ের একটা ব্যাপার আছে। তোমরা আমার কথা মনে হয় বোঝো নাই বন্ধু। কারণ ভুল করেও কিন্তু সঠিক উত্তরে যাওয়া যায়। হ্যাঁ, এই আর কি। কি বললি? বুঝি নাই। বললাম কেউ যদি বুঝে বুঝে আধা আগায়, মানে পরে যদি আর না, মানে পার্শিয়াল মার্কিং আছে। পার্শিয়াল মার্কিং তো আছে, এবং ওই কারণেই তো ওদের নাম্বার না পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ প্রতিটা জিনিস লেখার জন্য তো একটা নাম্বার বরাদ্দ থাকে। আমার কথা কি বুঝেছো? প্রতিটা জিনিস লেখার জন্য একটা নাম্বার বরাদ্দ থাকে। তো তুমি এটা লেখো না ডেফিনেটলি। ওকে, যাই হোক, এগুলা গেল। তারপরে চলো তোমাদের আর একটা বিক্রিয়া একটু দেখা, একটু মজা করি তোমার লাগে। তোমাদের চিরচেনা বিক্রিয়া, ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি যেন হয় বন্ধু? ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। বাহ, সুন্দর তো। এখানে নাকি হয় ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড। আমাকে একটু বলো তো এই বিক্রিয়ার ডেলেন কত? এই বিক্রিয়ার দেখো ডেলেন বাইর করতে গেলে উৎপাদে 2 মোল, বিক্রিয়কে 1 মোল, তার মানে কত? 1। বোঝো নাই কিছু? এটা কি হয়েছে? না ভাই। ওকে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। এইবার দেখো, গ্যাসীয় চিন্তা করলে এটা গ্যাস, এটা কি সলিড, এটা কি আবার সলিড। তোমরা বোঝো নাই? তাহলে বলো উৎপাদের 1 মাইনাস এখানে হচ্ছে 0, তার মানে কি আসে 1। তোমাদেরকে আমি বলতেছি যে ভুল করেও সঠিক উত্তর আসে, এটা তো তোমরা বুঝতেছো না। বহুত বিক্রিয়া আছে এরকম, আমার এখন মাথায় আসতেছে না। অ্যাডমিশনের ক্লাসের ফ্লোতে থাকলে আরো অনেকগুলো এক্সাম্পল দেখাইতাম, এখন তো ওই ফ্লোটা আসতেছে না, ওই হিটটা ফিল করতেছি না। তোরা কি বুঝছো আমার কথা? মানে যে কাজটা করবা না, যে ওস্তাদের উপরে ওস্তাদি করবা না, যে একেবারে মানে কিছু না লিখে আমি দিয়ে আসছি, আমার চেহারা দেখে আমারে ওকে, চলেন এবার অঙ্কটা করে ফেলি। কি বলেছে? 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং এত কিলো প্যাসকেল চাপে, এটা স্ট্যান্ডার্ড, এটাও স্ট্যান্ডার্ড। তোমাদের কি মনে আছে তাপ রসায়নের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড টেম্পারেচার প্রেসার কোনটা? এটাই তো। আচ্ছা, চাপে নিচের বিক্রিয়াটিতে এনথালপির পরিবর্তন দেয়া হলো। এনথালপির পরিবর্তন ওরা নাকি দিয়ে দিছে, আসলেই তো দিছে, সত্যি কথা। এই যে ΔH এর মানটা দিয়ে দিছে, দিয়ে বলতেছে এবার বিক্রিয়াটিতে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন গণনা করো। সো এখন আমরা অভ্যন্তরীণ শক্তির সাথে ΔH এর কি রিলেশন শিখছিলাম? ΔH = ডেল্টা ই প্লাস কি বলেন তো, ΔN RT। সহজ জিনিস তো, পারা যাবে না? শুধুমাত্র জটিলতা যেখানে হবে, সেই জটিলতার জায়গাটা হচ্ছে তোমার ΔN বাইর করতে যায় কপালের ঘাম মাথায় মানে পায়ে পড়বে। বলো দেখি আমাকে এই বিক্রিয়ার ΔN কত হবে? বলো। তোমাকে সহজ করে দিছে। উৎপাদের গ্যাসীয় মোল কয় মোল আছে বলেন? 1 মোল। দেখো এই যে 1 মোল।
আর সমতাটা একটু দেখে নিও, মাঝে মধ্যে ওরা শয়তানি করে ভুল করে দেয় আর কি। সো 1 মোল উৎপাদে আছে আর বিক্রিয়কে কয় মোল আছে এখানে বলেন তো? 3 মোল। তার মানে কত 1 - 3 মানে হচ্ছে -2। -2 এখন এই অঙ্কটাকেই আমি যদি একটু জটিল করে দিতাম, এটা ডিরেক্ট বই থেকে কপি করে নিয়ে আসছি তো, সেটাও আমাকে একটু মনে করে দিস। এইটা আমি অঙ্কটা এডিট করব, বই থেকে ডিরেক্ট তুলে নিয়ে আসছি বলে এই ঝামেলাটা হয়েছে। আমি যদি তোমাকে এগুলো নাও লিখে দিতাম, এই যে এই বস্তুগুলো নাও লিখে দিতাম, যে কে গ্যাস কে সলিড কে লিকুইড তুমি জানো না, আমার কথা কি বুঝেছো? তাও এই অঙ্কটা করা যাইতো। বলেন তো কেমনে করা যাবে? তাপমাত্রা ওই তাপমাত্রার কথা চিন্তা করে করতে হবে। তোমরা কি বুঝেছো আমার কথা? বুঝছি। ওকে, কি রে ভাই আসলো না কেন? দাঁড়া, আমি এটা একটু কপি করে নিয়ে যাই, ভালো লাগতেছে না। আচ্ছা হইছে, বুঝছস তো নাকি? বুঝছি। মুছে দেই, এগুলো থাকার দরকার নাই, চিন্তা করে করে উত্তর দিবা। ওকে, সো তাইলে ডেলেন বের করে ফেলছি আমরা। ডেলেন বের করে ফেললে বাকি কাজ আশা করি পারবা তোমরা। তাও একটু করি আমি। ডেলেনের মান হচ্ছে -2। তাহলে বলেন ডেল এইচ এর মান কত লিখবো আমরা এখানে? -801.8, ঠিক আছে, ইকুয়াল টু ডেল ই এর মানটা বাইর করতে বলছে, তাই না? অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হিসাব করো, তাহলে ডেল ই বাইর করবো আমরা। আচ্ছা, প্লাস ডেল এন এর জায়গায় কত লিখবো? -2, আর এর জায়গায় কত লিখবো বলেন তো তাড়াতাড়ি। দুইটা পদ্ধতিতে তোমরা আর এর মান শিখছো। একটা হচ্ছে কি পদ্ধতি? লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতি। আর একটা কি ছিল? এসআই পদ্ধতি না? এ কি রে ভাই, আজব তো। হ্যালো, হ্যাঁ কি ইরফানটা দেখলাম যে খাতা উল্টাইতেছে। আরে গরু রে, তাড়াতাড়ি বল, আর এর মান কোন পদ্ধতিতে লিখবো? লিটার অ্যাটমসফিয়ার নাকি এসআই নাকি লিটার অ্যাটমসফিয়ার? লিটার অ্যাটমসফিয়ার লেখা লাগবে না? এখানে সবগুলোতে এসআই। খুব খেয়াল করে দেখো, এগুলা কিন্তু জুলের হিসাব নিকাশ। সো এখানে অবশ্যই অবশ্যই এসআইতে বসাইতে হবে। আপনারা কি বুঝছেন? সো প্লিজ আমার মান ইজ্জত ধ্বংস করো না। তোমরা এমন পোলা পাইন যারা আগে সেকেন্ড পেপারের ওই গ্যাস ডায়নামিক্স পড়ে আসছে, সো তোমাদের এগুলো মুখস্থ করার কথা না, তোমাদের এগুলো বুঝে বুঝেই বলতে পারার কথা। সো এখানে অবশ্যই 8.314 জুল পার মোল পার কেলভিনে বসাইতে হবে। বুঝেছো? আপনাদের কি মুখস্থ মুখস্থ মনে হচ্ছে নাকি আসলেই বুঝতেছেন যে এখানে আসলে জুলের হিসাব নিকাশ? সো এখানে কিন্তু লিটার অ্যাটমসফিয়ার পদ্ধতিতে বসানো যাবে না। অন্যান্য পোলাপাইন কিন্তু কেমনে শিখেছে এইখানে এটা বসাবা, কেন বসাবে ও তো জানেও না, কারণ আর কিতে এখনো চেনা হয় নাই। ওর কপাল হবে এটা সেকেন্ড ইয়ারে বসে চেনার, ততদিনে এইসব অঙ্ক ভুলে যাবে আবার। ওকে, এবার বলো তাহলে আমরা বসাই দেই। এখানে বসাবো হচ্ছে 8.314 ইন্টু টেম্পারেচারটা কত বসাবো? 25 মানে 298 কেলভিন। ঠিক আছে আমার লেখা? ওকে, সো এখান থেকে আমরা কিসের মান বের করতে পারবো বলেন তো? এই ডেল্টা ই যেটা বের করবো এটাই তো আনসার নাকি? হ্যাঁ, এই জিনিসটা তোমরা লক্ষ্য করেছো কিনা আমি জানি না, এটা কিন্তু ছিল কিলো জুলে, এইটা কিলো জুলে, তাহলে ওইটা আবার জুলে, তাহলে তো হয় না। মানে এটার একক কি মনে আছে তো? জুল পার মোল পার কেলভিন। সো ঘটনা হচ্ছে এটাকে কিলো জুল থেকে আমরা কিসে নিয়ে যাচ্ছি বলেন তো? 10⁻³ দিয়ে যদি গুণ করি তাহলে জুলে চলে যাচ্ছে। অথবা আর কাজ করতে পারো, এখানে 10⁻³ দিয়ে মানে 10⁻³ দিয়ে ভাগ করবা, ইচ্ছা তোমার, বাট বেটার হচ্ছে সব কিছু জুলে রাখা। তাহলে বলেন তো এখান থেকে ফাইনালি আমরা যে ডেল্টা ইটা বাইর করবো, এটা কোন এককে বের হচ্ছে? জুল পার কিসে? মোল। জুল পার মোলে বেরোবে। দ্যাটস ইউর আনসার। তোমরা কি বোঝাছো বন্ধু? এইসব প্যাচ গোছের জায়গায় খেয়াল করো যে এগুলো কিন্তু কনভার্ট করে নিতে হবে। আচ্ছা, পরের অঙ্কে যাই। কি বলেছে এখানে দেখো, 25°C তাপমাত্রা এবং এত চাপে নিচের বিক্রিয়াগুলিতে এনথালপির পরিবর্তন দেওয়া হলো। ওই যে ডেল এইচ এর মান দিয়ে দিছে, দিয়ে বলতেছে অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত। আগের অঙ্কটাই, জাস্ট ডিফারেন্ট রিয়াকশন। তোরা কি পারবি তো? একটা হচ্ছে ইথানলের দহন বিক্রিয়া আর একটা হচ্ছে ইথানোইক অ্যাসিডের দহন বিক্রিয়া। জাস্ট ডিফারেন্সটা আসবে কোথায় বুঝছেন? কোথায় বলতো? পার্থক্যটা হবে কোথায়? আরে গরু রে, এক একটা বিক্রিয়ার ডেলেন এক এক রকম হবে, বোঝে না? বাবা বাবা, এই অঙ্ক আর এই অঙ্কের মধ্যে ডিফারেন্সটা কোথায় বলো না? আর কোনো পার্থক্য নাই, জাস্ট রিয়াকশন চেঞ্জ হয়েছে বলে ডেলেন চেঞ্জ হয়েছে। ডেলেনের প্র্যাকটিস করাচ্ছি সব অঙ্কে, বুঝতে পারছিস কি? হ্যাঁ করিস। আর এই যে ইভেন ওই প্যাচটা এখানেও আছে যে এগুলো সব কিলো জুলে দেওয়া আছে, এগুলোটা জুলে কনভার্ট করে তারপরে ইকুয়েশনে বসাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এই অঙ্কটা আমার খুবই পছন্দের একটা অঙ্ক। এটা বুয়েটে আসা একটা অঙ্ক, এক আমলে আসছিল, কোন আমলে? মেলা আগে, আমরা অ্যাডমিশন টেস্ট যখন দিছি তখন এইসব অঙ্ক করছি। করেন তো। 25°C তাপমাত্রায় স্থির চাপে
1 গ্রাম মোল বেনজোইক অ্যাসিডকে, তোমাদের কি মনে পড়ে কিছু? কি বলো তো, গ্রাম মোল মানে কি? শুধু কাম মোল, এটা মোলের টার্ম। মনে কি পড়ছে? আসলে পরিবেশ রসায়ন পড়ার সময় দেখাইছিলাম। হ্যাঁ ভাইয়া, এটা হ্যাঁ। আমি চিল্লাইছিলাম, মনে আছে? 1 গ্রাম মোল বেনজোইক অ্যাসিডকে অক্সিজেনে সম্পূর্ণরূপে জারিত করলে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়। বিক্রিয়াটি স্থির আয়তনে করা হলে কি পরিমাণে তাপ উৎপন্ন হবে? তোমরা একটু বলো তো, প্রথমে যে তাপের পরিমাণটা দিছে না আমার কাছে, এই যে এইটা আসলে এটাকে কি বলা যায় জানো? এটা কি? কিউপি ওই তাপটা পাইছে যখন, তখন কিভাবে রিয়াকশনটা করছে? স্থির চাপে নাকি স্থির আয়তনে? তাকায় দেখেন তো। স্থির চাপে। বলছে না স্থির। আয়তনেরটা আর হচ্ছে কাজের যোগফল হচ্ছে ওইটা। অত কথা জানি না ভাই, এটা কি স্থির চাপে করছে বললো তো? হ্যাঁ। স্থির চাপে যখন এই ঘোড়ার ডিমটাকে কোনো একটা কাজ করা হয়েছে তখন এতখানি তাপ উৎপন্ন হয়। তো স্থির চাপে বিক্রিয়া করার পরে যে তাপ উৎপন্ন হয় তাকে কি বলে? স্থির চাপে বিক্রিয়া তাপ। হ্যাঁ। তাহলে আমরা কি লিখবো? অতএব কিউপি ইকুয়াল টু, QV প্লাস আরে বাবারে তুই ডেটাটা তো লিখবি রে, এই ছেলেটা পাগল হয়ে গেছে, বুঝিস না আরিয়ান? হ্যাঁ বুঝছি। তুই বারবার সূত্র আওড়াইতেছস কেন? তুই তো গিভেন ডেটাটা আগে লিখবি। আচ্ছা তোরা ফিজিক্স করার সময় কখনো কি দত্তকে বলছে টেনিস বলটা দেয়ালের সাথে এত বেগে যে আঘাত করলো, তুই এখানে না লিখিস যে ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড বেগে যে আঘাত করছে, তুই কি এখানে লেখস ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি? গিভেন ডেটাটা তো আগে লিখবি রে বাবা, আগে সূত্রের জন্য পাগল হয়ে গেছে। আচ্ছা এখন কথা হচ্ছে, আমার লেখা ঠিক আছে তো নাকি? বুঝিস? হ্যাঁ হ্যাঁ স্থির চাপে বিক্রিয়া করার পরে এতখানি তাপ উৎপন্ন হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার কিউপি এর মান। ঠিক আছে, গেল। এবার বলতেছে তোমাকে বিক্রিয়াটি স্থির আয়তনে করা হলে কি পরিমাণে তাপ উৎপন্ন হবে। তাহলে কি জানতে চাইছে বলেন তো? কিউ ভি ভি কত? ভি এর ভ্যালুটা কত? তো সূত্রটা তো তোমাদের মনে আছে নিশ্চয়ই, কিউ পি ইকুয়াল টু কি জানো? কিউ ভি প্লাস ডেল এন আর টি। এই এখন এটার জন্য আমাদের কিসের ডেটাটা কাজে লাগবে? এখন ডেল এন। QP এর ডেটা আর হচ্ছে আরে গরুরে ডেল এন বাইর করা লাগবে, গাধা গাধা বোঝে না। কিসের ডেটা কাজে লাগবে মানে কোনটা এখন আমার কাছে নাই। ডেল এন স্টিল আই ডোন্ট হ্যাভ, বুঝিস নাই কিছু? রিঅ্যাকশন লাগবে। বিক্রিয়া লাগবে। তাহলে ডেল এন বাইর করতে গেলে আবার বিক্রিয়া লাগবে। এখন বলো বিক্রিয়াটা কি লিখবো? বিক্রিয়া লিখতে যায় তো হাউ করে দিবা। হ্যাঁ বিক্রিয়াটা করব না। পারবা না? কেন পারবা না? কিসের কথা বলছে? বেনজোইক অ্যাসিড। বেনজোইক অ্যাসিডের সংকেত জানো না? এটা কেমন কথা মিয়া? জানি এই বেঞ্জিনের চান্দির উপরে COH। হ্যাঁ, তাহলে বেনজিনের চান্দির উপরে সি ডাবল এইচ হইলে কি হবে বলেন? এই রে গরুর দল। হ্যাঁ, আরে এর সংকেতটা তাহলে কি লিখবো? আণবিক সংকেত কি লিখবো? এই বেনজিন মানে কি C6H6 না? এখন H6 তো লেখা যাবে না, H কি হয়ে যাবে? 5 হয়ে যাবে না? আবার এখানে সি ডাবল এইচ। এই যে এখন এই দুটাকে একটু মার্জ করে একসাথে লেখ, তাহলে আরো সহজ হবে। সি কত হয়ে যাবে? 7 হয়ে যাবে। বলছো না? হাইড্রোজেন কত হবে? 6টা। অক্সিজেন কয়টা হবে? 2টা। তুমি এইভাবে লেখো, আরো তাড়াতাড়ি ভালো করে লিখতে পারবা। বুঝেছো আমার কথা? তাহলে কি বললাম? সংকেতটা কি? C7, H কত? 6, ও কত? 2। এই বস্তুটাকে তুমি এবার অক্সিজেনে দহন করো, কারণ কি বলছে? অক্সিজেনে সম্পূর্ণরূপে জারিত করলে। সম্পূর্ণরূপে জারিত করার মানে দহন করা আর কি। বুঝেছিস? বলো এই বিক্রিয়ার প্রোডাক্টে কি পাবো আমরা? 7CO2। আরে 7CO2 নাতি ছাগল, আগে বিক্রিয়াটা তো লিখবি। তুই আগেই সমতা করতেছিস কেন? আচ্ছা এবার কার্বন ডাইঅক্সাইডের সামনে 7, হাইড্রোজেন 6টা, তাহলে এখানে একটা 3 দিব। অক্সিজেন কয়টা? 7 দুগুণে 14 আর 3 কত? 17। 17টার মধ্যে 2টা চলে গেছে, তাহলে কত হবে এখানে? 15টা। 15টা রাখতে গেলে এখানে কত লেখা লাগবে বলেন তো? 15/2। বুঝেছো? এই সমতা করতে গেলে পেঁচায় গুচা গেলে হবে না। তাহলে এবার বলো আমাকে ডেল এন এর ভ্যালুটা এখান থেকে কত আসবে? তাহলে ডেল এন ইকুয়াল টু উৎপাদের গ্যাসীয় মোল সংখ্যা। উৎপাদের কি 7 আর 3 10, 10 মোল না? না না না, বুঝতে আচ্ছা আচ্ছা 25 ডিগ্রি সেলসিয়াস দেওয়া। 25 ডিগ্রি সেলসিয়াস, এটা বুঝা করতে হবে। ঠিক আছে, এটা তো মাটি ঘেয়ে অঙ্ক দেয় নাই। আচ্ছা তো এখানে আসলে 7 মোল, 7 মাইনাস বিক্রিয়কের গ্যাসীয় মোল সংখ্যা কত বলেন? হ্যাঁ, বিক্রিয়কের গ্যাস এই বেনজোইক অ্যাসিড কিন্তু 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তরল। বুঝেছো? আচ্ছা তাহলে এটা তরল হলে এখানে শুধুমাত্র কত হবে বলেন তো? 15/2। 15/2 মানে কত? 7.5 না? হাফ মাইনাস হাফ। তাহলে এখানে থাকবে -1/2। বুঝেছিস? বুঝছি। বুঝছি ভাইয়া। এই যে -1/2। এবার চলো মান বসাই।
ওকে, সো এবার বলো কিউপি এর মানটা কত লিখবো? হ্যাঁ, এখানে বসায় করবো না, ওই যে তুই ধরতে পারছিস এটাই তোরে ধন্যবাদ, মানে এটা তো অনেকের মাথায় আসবে না যে এটা যে কনভার্টটা করা লাগবে, বুঝতে পারছিস? বল একবারে বল, কিউপি এর মান আগে কত ছিল? 184, এখন কত লিখবো? 184 ইন্টু 10 টু দি পাওয়ার কত বলুন তো? 3, তাহলে জুলে চলে আসলো, গুড। ইকুয়াল টু কিউভি কত বাইর করবো আমরা, প্লাস ডেল এন এর মান তো অনেক মারামারি করে বাইর করছি, কত আসবে জানি? মাইনাস হাফ। আর এর মান কত লিখতে বলছিলাম সবসময়? 8.314 এই সবসময় মানে কিন্তু যারা নতুন গ্যাস ডাইনামিক্স করিস নাই তাদের কিন্তু বলতেছি আর এর মান সবসময় বসাইতে হয় তা না, মানে এই ধরনের ইকুয়েশনে 8.314 আর টেম্পারেচার কত বসাবো? 298, বুঝেছো? ওকে, এইখান থেকে তাহলে তুমি যে কি বের করবা, কিউভি, দ্যাট ইজ ইয়োর আনসার। কোন এককে আসবে বলেন? জুল নাকি জুল পার মোলে? এই গরুর দল, ওইটা কিছু বলছে যে এই যে গাধা এক মোল রে পড়াইছিল না, সো এত কিলো জুল, এটা তো আসলে পার মোল, কেউ বোঝে না। থাম ইরফান, চুপ থাক, মনোযোগ দিয়ে শোন। আমি বুঝলাম কেমন এটা অলওয়েজ জুল পার মোলে আসবে। এইখানে আর এর একক কি ছিল মনে পড়ে? এটা ছিল জুল পার মোল পার কি বলেন তো? কেলভিন না? বোঝো না? তাহলে এবার বল তুই কি দিয়ে গুণ করছিস? এই ডেলেন দিয়ে যেটা দিয়ে গুণ করছিস সেটার একক কি বলেন তো আমাকে একটু? মোল। তার মানে আনসারটা আসলেই শুধু জুলে আসবে, আমি ভুল বলতেছিলাম, সরি। তোমরা বোঝো না আমি কি বলছি? তাহলে আগের অঙ্কে তো আমি ভুল লিখছি, সরি। কোথায় জানি একটা করলাম অঙ্ক, এই যে এটা কিন্তু এই যে ডেল এন দিয়ে গুণ করা না, সেটা কিন্তু জুল পার মোলে আসবে না, এটা কিন্তু শুধুমাত্র জুলে আসবে। বাবারে বুঝছিস আমার কথা? সরি, আই মেড দ্য মিস্টেক। হ্যাঁ, ওকে, সো এইখান থেকে আমাদের আনসার আসবে হচ্ছে জুল পার মোলে না, শুধুমাত্র জুলে। ওকে, সবাই বুঝতে পারছিস তো নাকি? ওকে, এইটা যদি বুঝে থাকো তাহলে এটা জেনে নাও। থ্যাংক ইউ, ইউ আর ওয়েলকাম। অক্সিজেনের সম্পূর্ণরূপে জাহিত। বিক্রিয়াতে ঝামেলা রয়েছে তাইলে বুঝছিলাম আগে। তোমাদের সবার মাথায় স্ক্রু ঢিলা, আমি তোমাদের জন্য নিয়ে এসেছি স্ক্রু ড্রাইভার, স্ক্রু টাইট দিতে হবে গাধা। আমি কতবার বলছি স্থির চাপে বিক্রিয়া তাপ আর স্থির আয়তনে বিক্রিয়া তাপ দুইটাই আসলে একটা ডেল এইচ বলছিলাম। তুই স্থির চাপে বিক্রিয়া করলে যে তাপ শক্তির পরিবর্তন হয় তাকে বলে স্থির চাপে বিক্রিয়া তাপ, মানে আলটিমেটলি যে এনথালপির পরিবর্তনটা পাওয়া যায়, যে ডেল এইচটা পাওয়া যায়। স্থির আয়তনটাকে স্থির রেখে বিক্রিয়া করলে যে এনথালপির পরিবর্তন হয় তাকে বলে স্থির আয়তনে বিক্রিয়া তাপ। আলটিমেটলি তো সেম জিনিস, দুইটাই ডেল এইচ। গড দ মাটি কয় কেজি খাইছস? এই অঙ্ক ঠিক হবে কি করলে বলেন? তোমাকে ওরে গান্ডু, কেডা এটা? নাম কি? হ্যাঁ, এতক্ষণ কি মাটি খাইছো? কথা কও না কেন? এই যে এত কিলো জুল তাপ উৎপন্ন হয় বলছে না এই গাধা, এটা উৎপন্ন হইছে না? তুই ডেল এইচ এর সামনে একটা কি দূর গর্ধবের দল, তোকে তো বাংলায় বলে দিছে যে এত কিলোজুল তাপ উৎপন্ন হয়, সো দ্য ভ্যালু অফ কিউপি শুড নট বি 184 কিলোজুল পার মোল, দ্যাট শুড বি minus 184 kilojoule per mole, because QP, QV, whatever you say, those are nothing but some sort of del H. সাইডে রেখে নেওয়া উচিত ছিল একদম বিক্রিয়ার পাশে। Yeah. না ফি তাইছে এ এখনো বোঝা না আমার কথাবার্তা। এরা মাটি খেয়ে ক্লাস করতে যাই, চল আগে তো ঘাস খেয়ে করতাম, এখন থেকে মাটি খেয়ে ক্লাস করতে যাব গাধা। হ্যাঁ, শব্দে শব্দে দুলি আনন্দে আইছে আর একজন আমার ষাট গায়া। এখানে একটা বিশাল বড় মাইনাস আছে, সাবধান, মাইনাস কিন্তু এটা সারাদিন কান ধরে উঠবস করবি আর কবি যে মাইনাসটা কেন মিস করছিলাম। এ বুঝছিস আসলে নাকি? চলো
হেই, কে করবে এটা? এই অঙ্কের ডিফারেন্স কোথায় বলেন তো? এটা খেলা খেলছে, কি খেলা বলেন তো? আর এর ভ্যালুটা হ্যাঁ, অন্য একটা কিলো ক্যালোরি দিয়ে দিছে। ক্যালোরি এককে দিছে, তাতে কি আসে যায় ভাই? করা যাবে নাকি যাবে না? ক্যালোরি পার ডিগ্রি পার মোল, পার কেলভিন আর পার ডিগ্রি যে একই, মনে আছে আপনাদের? গ্যাস ডায়নামিক্সে পড়ছিলাম, পরিবর্তন একই। তোদের বন্ধুরা এই অঙ্কগুলা কেমনে করে আমার জানার খুব ইচ্ছা। ও আর সম্পর্কে কিছু জানে না, একক চেঞ্জ করে দিলে কি করে? সব মুখস্থ করে না, যে এটা এরকম, ওইভাবে থাকলে এরকম করে, এরকম থাকলে ওরকম করে, কি জানি না আমি। আচ্ছা, সো ইথেনের দহন তাপ দিছে, হোপফুলি আপনারা পারবেন। অঙ্কটা বাড়ির কাজ দিচ্ছি, আমাকে করে কিন্তু দেখাবা। আর তোমাদের লজ্জা পাওয়া উচিত, SSC 25 কত সুন্দর বাড়ির কাজ করে লক্ষ্মী বাচ্চার মতো জমা দিচ্ছে। তোমরা জানো না এই অঙ্কগুলোর মধ্যে কত বড় প্যাচ আছে। করে হ্যাঁ, এটা কইরো কিন্তু। আচ্ছা, এরপরে আসো, এটা খুব পছন্দের একটা অঙ্ক আমার। আগের আমলে আমাদের সময় এই টাইপের অঙ্ক আসতো, এখন আর অনেক বছর আসে না। 0.5 গ্রাম কার্বনকে পোড়াতে যে তাপ লাগে তা দিয়ে 2000 গ্রাম পানির তাপমাত্রা এত থেকে এততে উন্নীত করা যায়। কার্বনের দহন তাপ বাইর করো। কিভাবে করা যায় দহন তাপ? কার্বনের দহন তাপ মানে কি বলেন তো আমাকে একটু? বিক্রিয়াটা কি? কার্বন প্লাস অক্সিজেন বিক্রিয়া করে কি তৈরি করবে? CO2। এই বিক্রিয়ার কি বের করতে হবে? ΔH, রাইট? এখন এইটা ΔH বাইর করতে গেলে তোমার আসলে কি লাগবে? এখানে তো কার্বনকেই পোড়ানো হচ্ছে। এখানে কত গ্রাম কার্বনকে পোড়ানো হইলে বলা যাবে যে 1 মোল কার্বন পুড়ছে? বলেন তো। 12 গ্রাম। তাহলে হিসাব করতে পারবা না? 2000 গ্রাম পানির তাপমাত্রা এত থেকে এততে উন্নীত করছে। কত গ্রাম কার্বনকে পোড়ায়? 0.5 গ্রাম। আচ্ছা, তোমরা একটা জিনিস একটু খেয়াল করো, অলরেডি কিন্তু কিছু 0.5 গ্রাম কার্বনকে পোড়ায় ফেলছে। 0.5 গ্রাম কার্বনকে পোড়ানোর ফলে যে তাপ হয়েছে সেই তাপ দিয়েই কিন্তু 2000 গ্রাম পানির তাপমাত্রা এইটা থেকে এইটাতে নিয়ে গেছে। এখন তোরা আমাকে একটু বলতো যে কতটুকু হিটের কারবার ঘটছে এখানে, আসলে কতটুকু হিটের ঘটনা ঘটছে এখানে বলেন। সেটা সেটা বের করবো কিভাবে? কি ইকুয়াল টু মনে পড়ে আপনাদের? ms del থিটা, ক্লাসের শুরুতেই বলছিলাম। এই টাইপের অঙ্ক ফিজিক্সে আপনাদের করার কথা ছোটবেলায়। এম এর মানটা কত লিখবো আমরা বলো? 0.5 গ্রাম নাকি 2000 গ্রাম, কোনটা? 2 কেজি 2 লিখলাম। এসআই পদ্ধতিতে করতেছি। এস এর ভ্যালু কত মনে আছে? এটা কার আপেক্ষিক তাপ বসাবা? এটা কি আপেক্ষিক তাপ তো নাকি? হ্যাঁ। আচ্ছা, তাহলে 4200 নাকি 4200 মনে আছে? আচ্ছা, ইনটু ডেল থিটার মানটা কত আমাদের? 26 মাইনাস কত? 24, ঠিক কিনা? কত আসে দেখো তো একটু এই তাপের মানটা। 16800, 16800। আচ্ছা, এখন কথা হচ্ছে এইটুকু যে হিটটা আসছে, এই হিটের একক কি আমাকে একটু বলো তো? এটার একক হচ্ছে আমাদের জুল। তাহলে এত জুল তাপ উৎপন্ন হয়েছে, আমাকে একটু বলো, এত জুল তাপ উৎপন্ন হয়েছে আমি কি বলতে পারি কত গ্রাম কার্বন পোড়ানোর ফলে? অতএব 0.5 গ্রাম কার্বন এর দহনে তাপ আসে কতখানি? 16800, এত জুল। তাহলে অতএব কত গ্রাম কার্বন এটা বের করবো? 12 গ্রাম। এটাই 16800 ইন্টু 12। তুমি কি ভাবছো ঐকিক নিয়ম না হবে কি হবে? এটা আসলে এটা তো কিছু হওয়ার আর রাস্তা নেই, এত জুল। সো তাহলে আমাকে বলতে পারবেন এটাই না কারেক্ট আনসার, নাকি অন্য কিছু করা লাগবে এখানে আবার? দ্যাটস ইট। এত 12 গ্রাম কার্বন পোড়াইলে যে তাপটা হয়, এতটুকুই তাপ হবে। তোরা বুঝিস নাই রে। ক্যালকুলেটর টিপ দিয়ে দেখ কত আসে এটা। 4.32 কিলো, 403.2 কিলো জুল। ওই হইছে কিছু একটা, কিলোতে কনভার্ট করছো আর কি। ওকে, ঠিক আছে। বুঝছেন কনসেপ্টটা? বুঝছেন কিনা? হ্যাঁ বুঝছি। ওকে, তারপর এটা কি? হেই, বাচ্চা অঙ্ক করবি। এত তাপমাত্রা এত চাপে স্থির চাপে 1 মোল মিথেনকে অক্সিজেনে দহন করলে কার্বন ডাই অক্সাইড পানি আর এত কিলো জুল তাপ উৎপন্ন করে। এটা কিন্তু অবশ্যই বাড়ির কাজ করবি, ফেলনা অঙ্ক না কিন্তু, গ্যাঞ্জাম আছে এখানে। তোমরা এখনো মনে হয় অঙ্কগুলো করে বোঝো নাই যে একটু এদিক ওদিক প্লাস মাইনাস চলে গেলে ঝামেলা। আচ্ছা, পরে সিমিলার একটা অঙ্ক আছে, দেখি করবা আর কি। ঠিক আছে, অঙ্ক দুটা তো একই অঙ্ক তাই না, করবা আর কি। বুঝছো? দেখো এটা আর এটা সেম অঙ্ক 100%। ঠিক আছে, পারবো তো না? ডিফারেন্স আছে কোনো ডিফারেন্স নেই কিন্তু। হ্যাঁ, একই অঙ্ক দুইটা। কি আর হবে, সামান্য একটা তাপমাত্রার পরিবর্তন, কি আছে জীবনে। এইবার চলো,
পেট্রো বাংলায় চাকরি করে আসি। পেট্রো বাংলায় চাকরি দিয়েই তোমাদেরকে কি বলে উৎকৃষ্ট জ্বালানি নির্বাচন। নিম্নলিখিত প্রমাণ সংগঠন তাপের মান থেকে, প্রমাণ সংগঠন তাপ, তোমরা কি ডেটাগুলো দেখতে পাচ্ছ নাকি বেশি ছোট হয়ে গেছে? আচ্ছা, সো সংগঠন তাপের মান থেকে বের করো জ্বালানি হিসাবে মিথেন এবং ইথেন দুইটি গ্যাসের মধ্যে কোনটা বেশি সুইটেবল, উপযোগী। মিথেনের গঠন তাপ দিছে, ইথেনের গঠন তাপ দিছে, কার্বন ডাইঅক্সাইডের গঠন তাপ দিছে, পানির গঠন তাপ দিছে। যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে মূলনীতিটা বোঝো। মূলনীতি হচ্ছে যে গ্যাসটার বা যে জ্বালানিটার দহন তাপ বেশি হবে সেটাই কি আমাদের বলেন তো উৎকৃষ্ট জ্বালানি হবে না? মানে সোজা কথা, দহন তাপ বেশি বলার চেয়ে ভালো আরো যদি আমি বলি যে জ্বালানিটাকে জ্বালাইলে, পোড়াইলে, দহন করলে বেশি তাপ পাবো সেটাই ভালো জ্বালানি। ঠিক আছে, চলো জ্বালাও পোড়াও করে আসি আমরা একটু। মিথেন, মিথেন এটাকে জ্বালাও পোড়াও করি অক্সিজেন দিয়ে, তাহলে কি হবে? এখান থেকে কার্বন ডাইঅক্সাইড হবে আর হচ্ছে পানি হবে। ঠিক, ওকে, সমতা করো একটা একটা। এবং মিথেন পোড়াইতে হবে কি 1 মোল তো নাকি? সব ভুলে গেছে। যার দহন তাপ বের করবি তার 1 মোলকে পোড়াবি, তাহলে এখানে 1 থাকবে, হাইড্রোজেন 4টা, তাহলে এখানে 2 থাকবে, অক্সিজেন 2 আর 2 4, তাহলে এখানে একটা 2 থাকবে। আমরা এটার নাম দিলাম হচ্ছে ΔH1। এটার মানটা কিন্তু আমরা এখনো জানি না। তো এখন আমাকে একটু বলো, আমি একটু শর্টকাট টেকনোলজি অ্যাপ্লাই করতেছি। সেটা হচ্ছে কোনো একটা বিক্রিয়ার ΔH বাইর করতে গেলে এই বিক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সবগুলো পদার্থের হয় গঠন তাপ, নাইলে দহন তাপ, নাইলে বন্ধন তাপ জানা থাকলেই আমরা কাজ করতে পারি। মনে আছে আপনাদের? তাহলে বলেন তো এই বিক্রিয়াটার ক্ষেত্রে আমরা ΔH ইকুয়াল টু বের করতে গেলে, ΔH এর ভ্যালু বের করতে গেলে আমরা কি বিক্রিয়ক মাইনাস উৎপাদ লিখবো নাকি উৎপাদ মাইনাস বিক্রিয়ক লিখবো? কি দেওয়া আছে দেখো তো, গঠন তাপ। তো সূত্রটা কি যেন সূত্র ছিল মনে আছে? আমার নানার সূত্র, বিবোধ সূত্র। তার মানে হচ্ছে তোমার কাছে যদি বন্ধন তাপ দেওয়া থাকে অথবা দহন তাপ দেওয়া থাকে তাইলে বিক্রিয়কটা সামনে আসে। এখন তো বন্ধনও দেওয়া নাই, দহনও দেওয়া নাই, কি দেওয়া আছে এখন? গঠন। গঠন তাপ দেওয়া থাকলে কি সামনে আসবে বলেন তো তাহলে? উৎপাদ মাইনাস হচ্ছে বিক্রিয়ক, উৎপাদ মাইনাস হচ্ছে বিক্রিয়ক। তাহলে এখন বলো বন্ধু, সেটা হচ্ছে উৎপাদে যারা ছিল তাদের ডেটাগুলো বসাই। উৎপাদের ছিল প্রথমে কার্বন ডাইঅক্সাইড, তাহলে ওর ডেটাটা হচ্ছে -393.3 যোগ পানিরটা কত 2 ইন্টু -220.9 দিলাম। এই পুরোটা হচ্ছে তোমার উৎপাদের ডেটা, ব্র্যাকেটে ঢুকায় দিই, মাইনাস বিক্রিয়কের ডেটা কত, মিথেনের গঠন তাপ লাগবে সেটা হচ্ছে -74.89 যোগ অক্সিজেনের, বলেন তো অক্সিজেনের গঠন তাপ কত? 0। আপনাদের কি মনে পড়ে যে কোনো মৌলিক পদার্থের গঠন তাপ 0 হয়? বলে গেছে সব। হ্যাঁ, ক্যালকুলেট করো তাড়াতাড়ি কত আসে দেখো। এই মানটা আমার লাগবে, এক্সাক্ট মানটা লাগবে। -760. তোদের কত করে যে আমি এগুলো বলা শিখাই, বলতে তো শিখোস না। 760 একটু আগে একজন বললো 16,800, এভাবে বলতে হয় না, 16800 এইভাবে বলতে হয় আর কি। আচ্ছা, এত এর একক কি আসবে বলেন তো? এত কোন এককে বসাইছি? এগুলো কিলোজুল পার মোলে, তাহলে এটা আসলো কি কিলোজুল পার মোল। ঠিক আছে, আচ্ছা এবার চলো বন্ধু কার দহন বিক্রিয়া দেখবো আমরা এবার? ইথেনের। তাহলে চলো ইথেনেরটা আমরা বিক্রিয়া লিখে ফেলি। ইথেনের বিক্রিয়াটা কেমন আসবে সেটা হচ্ছে, কার জানি মাইকে একটু শব্দ করে, C2H6 প্লাস হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করাইলে হবে হচ্ছে আমাদের কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে পানি। সমতা করি, কার্বন 2টা, তাহলে এখানে একটা 2, হাইড্রোজেন 6টা, তাহলে এখানে একটা 3, 2 দুগুণে 4 আর 3 7, 7 মানে এখানে কত হবে 7/2। আমার সমতা ঠিক আছে? আছে তো? ওকে, তাহলে এবার বলো, এইবার ΔH মানে কি? উৎপাদ মাইনাস বিক্রিয়ক নাকি বিক্রিয়ক মাইনাস উৎপাদ, কোনটা? একই না? আবার বিক্রিয়ক মাইনাস উৎপাদে চলে গেলি কেন রে গাধা? তুই তো একই ডেটা দিয়ে কাজ করতেছিস, বুঝতে পারছিস তো নাকি? আচ্ছা বসাও এবার। তাহলে আমরা ΔH বাইর করি চলো। উৎপাদে কে ছিল? কার্বন ডাইঅক্সাইড, তাহলে কত লিখবো আমরা এবার? 2 ইন্টু কার্বন ডাইঅক্সাইডের ডেটা কত? -393.3। ওকে, যোগ
পানি ছিল, তাহলে 3 দিয়ে গুণ করে বসাইতে হবে। 3 ইন্টু পানির কত আল্লাহ জানে, কত জানি, এই যে -2 টু 0.9 দিলাম মাইনাস। বলেন বিক্রিয়কের কত? ইথেনেরটা কত? -84.52। ঠিক আছে তো? আর ওই অক্সিজেনটা আমি আর লিখতেছি না, বুঝছিস রে বাবা? বোঝা না? বুঝছি। করেন কত আসে দেখেন, -1364.78 এত কি বলেন তো কিলোজুল পার মোল। ঠিক আছে, ওকে। এইবার বোঝো, এই বাবারে মাইকের শব্দটা একটু বন্ধ কর না। বাবা জান্নাত, তুই তো আমাদের জীবন জাহান্নাম বানিয়ে দিয়েছিস। আচ্ছা, এবার মনোযোগ দিয়ে শোন। সেটা হচ্ছে, তাহলে দেখ এইখানে তাপ পাচ্ছি আমি, মিথেন পোড়াইলে তাপ পাচ্ছি 760, মানে 750 মতো তাপ। এইখানে পাচ্ছি প্রায় 1400 পরিমাণে তাপ। তাহলে ডেফিনেটলি মিথেনের চেয়ে কি ইথেন ডাবল অ্যামাউন্টে হিট দিচ্ছে না? তাইলে আমার বেটার জ্বালানি কোনটা? ইথেন। দ্যাটস ইট। বুঝতে পারছো? বুঝছি। এটাই তো ভাইয়া, এই প্রশ্নটা আমি আপনাকে করছিলাম। ইথেন তো ভালো জ্বালানি, তাহলে আপনি কেন মিথেনকে ভালো জ্বালানি বলেন? কারণ মিথেন ভালো, তাই গন্ধ বেশি। ভাইয়া এটা তো খালি মোল সংখ্যাতে হিসাব করা উচিত না, আচ্ছা, গ্রামে বা অথবা লিটারে হিসাব করা উচিত না। হ্যাঁ, ঘটনাটা ভালো করে মনোযোগ দিয়ে শোনো। আসলে কে ভালো জ্বালানি হবে এটা ডিপেন্ড করে আসলে তার দহন তাপের উপরে। বলাটা পুরোপুরি ঠিক না, কারণ দহন তাপের হিসাব হয় প্রতি মোলের জন্য। জ্বালানি বলতে আসলে বাণিজ্যিকভাবে যে জ্বালানিগুলো আমরা ব্যবহার করি, মানে আমরা কেনা বেচা যেভাবে করি, মোল হিসাবে তো কেউ কিনতে যায় না। তুই দোকানে যায় কি বলবি, চাষা 3 মোল মিথেন সিএনজিতে ভরে দেন। 3 মোল বলা মাত্র তোরে থাপ্পড় দিয়ে দেখবি যে রাস্তার ওপারে কারেন্টের খাম্বার উপরে ফাটে যায়। বেটা 3 মোল মানে কি? তোমরা কি বুঝছো আমার কথা? তোমাকে তারে বলা লাগবে যেটা, যে এত ভরের দেন, মানে আমরা বেসিক্যালি ম্যাস অনুযায়ী, ওই যে টন অনুযায়ী দেখো না, এই দেশ থেকে ওই দেশে কিনে টিনে নিয়ে যায়। কারণ আয়তন নিয়ে কথা বলা তো বোকামি, আর মোলের হিসাব তো কেমিস্ট্রি ছাড়া কেউ বোঝে না। সো এইখানে আসলে পার গ্রাম পোড়ানোর কারণে কি পরিমাণে হিট তুমি প্রডিউস করতে পারো, দ্যাট ইজ ইয়োর কনসার্ন। প্রতি গ্রামের জন্য কি পরিমাণে হিট আসে কেউ বোঝে না। তাহলে এই কথাটুকুই তোমার যদি ঘিলুতে ঢোকে, তাইলেই খেলা হয়ে গেছে, তুমি এবার কি লিখবা? মিথেনের আণবিক ভর কত হিসাব করেন তো? 16 না? তাহলে কি লিখবা? 16 গ্রাম মিথেন থেকে তাপ আসে কতখানি বলেন তো? এইটা না, এত কিলোজুল তাপ আসে। এই ঘোড়ার ডিম টেকনোলজি, এই এত কিলোজুল তাপ। তাহলে এবার কি বলবো? অতএব কত গ্রাম থেকে বলেন তো? 1 গ্রাম মিথেন থেকে কতখানি তাপ আসে করে দেখো তো, কত আসে? -47.51। এই মাইনাসটা দিয়ে কি বোঝাচ্ছে বুঝছো তো? এত কিলোজুল। এই মাইনাসগুলো আমি চাইলে ফালায়ও দিতে পারি, কিচ্ছু যায় আসে না। আমি জাস্ট অ্যামাউন্ট অফ হিট নিয়ে কাজ করতেছি। মাইনাসটা আসলে কি ইন্ডিকেট করে? মাইনাস ইন্ডিকেট করে কি পরিমাণে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে আমি চাইলে এখানে ব্র্যাকেটে লিখেও দিতে পারি যে এত কিলোজুল তাপ কি হয়েছে বলেন তো? উৎপন্ন হয়েছে। তাইলে আর আমার মাইনাস দেওয়ার দরকার নেই, তাহলে এত কিলোজুল তাপ উৎপন্ন হবে। তাহলে বলেন এইখানে আমরা এবার কি করব? এই বলদের কি নাম? ইথেনের তুমি আণবিক ভর বাইর করে দেখো তো কত আসে। -45.49। আরে বেটা, আণবিক ভর কত তাই ক? 30 না? 30 গ্রাম ইথেন C2H6, এইটা থেকে আমরা যে তাপ পাবো সেই তাপটা পাওয়ার পরিমাণ হচ্ছে এত কিলোজুল। তাহলে এবার বলেন, অতএব প্রতি গ্রাম ইথেন থেকে আমরা কি পাবো? C2H6 থেকে আমরা কি পাবো বলো? আবার মাইনাস করতেছিস কেন? মাইনাস আমি এখানে কেন দিছি? তোরা তো গরু তাই দিছি। দেখ বল, 45 পয়েন্ট কত? 49 এত কিলোজুল। তাহলে এগুলারও ব্র্যাকেটে আমরা লিখে দেই যে এগুলা কিন্তু কি হওয়া তাপ? উৎপন্ন হওয়া তাপ। আচ্ছা, তাহলে বলেন বেটার জ্বালানি কে হবে, মিথেন নাকি ইথেন? এইখানে 45.49 আর এখানে হচ্ছে 47.51, তার মানে কে? মিথেন উইন্স দ্য রেস। মিথেনের গলায় এখন মালা পরায় দাও, মেডেল পরায় দাও, দ্যাটস ইট। এখানে যদি আরো অনেক কিন্তু আছে, কিছু বলতেছি না, যাই হোক কিছু না, বুঝছো? অঙ্ক এটাই। তাইলে আমরা ভাইয়া, মানে যদি জ্বালানি কোনটা ভালো এটা দেখাই দেবো, তাইলে আমরা জুল পার
গ্রামে। রাইট, এটা কিন্তু আসলে জুল পার গ্রাম বা কিলোজুল পার গ্রামের হিসাব, যে এত কিলোজুল তাপ উৎপন্ন হয় প্রতি গ্রাম বার্নিং এর ফলে। হ্যাঁ, এই আর কি। আচ্ছা, এখন না থাক, বুঝছিস আমার কথা? দেখান ভাইয়া, দেখান কি দেখাইতেছেন, দেখান না। কি দেখাতে চাইছিলাম? আমি তো অঙ্ক দেখাতে চাইছিলাম, অঙ্ক তো দেখাতে না থাক বলে চলে গেলেন। না, মানে এই তো থাক তাহলে অঙ্কটা। না ভাই থাকার দরকার নেই, চলে কন্টিনিউ কর। আচ্ছা, কেন, কি দোষ করেছিলে মিথেন তুমি, সরি ইথেন তুমি, স্ক্রিপ্টে একটু ভুলে গেছিল, কি দোষ করেছিলে ইথেন তুমি, তুমি কেন কম তাপ উৎপন্ন করতেছে, কারণটা কি বোঝো? মানে ইথেন কিল্লাই কম তাপ বানায়, ইথেন তো বোটকা সোটকা জিনিস, তাহলে ওর কাছ থেকে বেশি হিট পাওয়ার কথা না? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট? মানে তোর সমস্যা কি, কেন কম তাপ বানাইতেছে, কি কি কস বুঝায় ক, বেশি কি বন্ধন বেশি? তুলনামূলকভাবে কম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। মেয়েটা কি বন্ধন। রেজওয়ানা কি বললি? ভাইয়া বন্ধন বন্ধনে কি? স্যার ওখানে কার্বন কার্বন হচ্ছে যে কি, কার্বনের সাথে কার্বনের একটা বন্ড আছে, আবার হাইড্রোজেনের সাথে কার্বনের বন্ড আছে। আসলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝলাম মনে হয়, বন্ধন ভাঙতে শক্তিটা বেশি ব্যয় হয়। তোমার দাদার মাথা, খুব মনোযোগ দিয়ে শোনো বন্ধু। আসলে হোয়াট ইজ দ্য সোর্স অফ এনার্জি, এটা একটু বোঝো। মানে বন্ধন ভাঙলে তো ডেফিনেটলি এনার্জি বের হয় নাকি? হ্যাঁ ভাইয়া, নাকি বন্ধন গড়লে শক্তি বের হয়, কোনটা? বন্ধন ভাঙলে বের হয়। এই পুরা উল্টা কথা কইতেছে গরুর দল। বন্ধন গড়লে বের হয় আর ভাঙলে অ্যাবজর্ব। আচ্ছা, মোট কথা শোন, কোন বন্ড থেকে যে এনার্জি আসে এইটা একটু ভালো করে ফিল কর, কোন বন্ড থেকে আসে। দেখ, আমি একটু মিথেন দেখাই তোদেরকে, তারপরে বলি। তোমার কার্বন আমি চাইছি, আচ্ছা হইছে, থাক ওপাশে থাক। এইটা তো তোর মিথেন তাই না? এটা হচ্ছে তোমার মিথেন। ভালো কথা, সব বুঝে গেছি, এটা হচ্ছে আমাদের মিথেন। এইবার আসো আমরা একটু ইথেনের চেহারাটা দেখে আসি। কতদিন দেখি না তোমায় বন্ধু ইথেন, এই যে ইথেন দিলাম এইখানে। ওকে, এরপরে বন্ধু এদের সাথে কি ছিল প্রত্যেকের বলেন তো? হাইড্রোজেন আছে, এগুলো নাকি পার্শ্ব শিকল, চিন্তা করো তো। ওকে আমি পিটাইতে পিটাইতে কোন জঙ্গলে নিয়ে ফেলে দিব। প্রত্যেকটা হাতে রয়েছে, সরি কি বলতে চাই কি বললাম, কি বলতে চাই কি বললে? এতে কুম্ভক। কুম্ভক। আচ্ছা, ঘটনা হচ্ছে দেখ ভাই, দ্যার ইজ এ ওয়েস্টেজ, দ্যার ইজ এ ওয়েস্টেজ, ওয়ার ইজ দ্যাট, মানে কি বলো, অপচয় হ্যাপেনিং। বলো তো আমাকে একটু। এটা আরো ভালো করে বুঝবা যখন একটু কেমিক্যাল বন্ড চ্যাপ্টার ট্যাপ্টার আমরা পড়বো, বা এখানেই জেনে নাও। মানে আসলে বন্ড মানে কোন বন্ধন থেকে তুমি মূলত এনার্জি পাও, সেই বন্ধনটার নাম হইতেছে কার্বন হাইড্রোজেন বন্ধন। এই বন্ডগুলো ব্রেক করলে আমরা মূলত এনার্জি পাই। আমার কথা কি বুঝছেন আপনারা? তো এখানে একটা ওয়েস্টেজ বন্ড হচ্ছে এইটা, এটা। এই বন্ধন থেকে শক্তি আসে খুবই কম। এই বন্ধনের শক্তিটাই তো বেশি। তাই আসলে পার গ্রামে যখন হিসাব করব ওর ভর বাড়তেছে অনেক বেশি। চিন্তা করে, একটা কার্বন হাইড্রোজেন বন্ডে টোটাল ম্যাস কত থাকে? 12 আর 1 13। তুই এখানে যখন 24-এ যাস, অলমোস্ট দ্য ম্যাস ইজ বিকামিং ডাবল, বাট দ্য এনার্জি ইজ নট অ্যাকচুয়ালি গেটিং ডাবল। পার গ্রাম হিসাবে ওইখানে ওয়েস্টেজ ঘটে, অপচয়। সো দ্যাটস দ্য ফ্যাক্ট। তোমার যদি প্রচুর পরিমাণে হিট লাগে তাহলে তুমি ইথেনে যাও, বাট তোমার যদি অল্প জ্বালানি ব্যয়ে বেশি হিট লাগে দেন গো ফর মিথেন। ওইখানে কার্বন কার্বন বন্ডটা নাই। তোরা বুঝিস নাই আমার কথা?
আরও একটা জিনিস জেনে রাখো, মূলত এই যে অগ্নি নির্বাপক যন্ত্রে খুব বেশি পরিমাণে ব্যবহার হয় একটা বিশেষ জিনিসের, তোমরা যেটা ভাবো এটা না, তোমরা যেটা শিখেছো সেটা হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড থাকে। আসলে অগ্নি নির্বাপক যন্ত্রের মূল উপাদানটা কি থাকে জানো? জানো না? ওই বস্তুটার নাম হইতেছে তোমার কার্বন টেট্রাক্লোরাইড। এটা একটা হাস্যকর কথা যে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে তোমার ইয়াতে থাকে, অগ্নি নির্বাপক যন্ত্রে থাকে। এই বেটা, কার্বন ডাইঅক্সাইড এটা কি বলতো? গ্যাস না? এটা গ্যাস তুই যদি দিয়ে আগুন নিভাইতে যাস, আগুন কি নিভবে নাকি তোর দিকে তাকায় হাসবে? আগুনের উপরে তুই যখনই গ্যাস দিবি, ও তো গ্যাসের মতো উড়ে চলে যাচ্ছে। তুই যখন আগুনের উপরে চাদর ফালায় দিয়ে আগুন নিভানোর চেষ্টা করিস, যদি চাদর উড়ে চলে যেত, ওই চাদর আগুনের উপরে দিয়ে কোনো লাভ আছে? ইট নিডস টু ব্লক দ্য অক্সিজেন ফ্লো। কার্বন ডাইঅক্সাইড গ্যাস দিয়ে নিভায়, মানে কথাটা কত হাস্যকর একটা ব্যাপার। ওইটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড থাকে না। তোমরা কি ফায়ার এক্সটিংগুইশার ইউজ করছো? টিভি সিনেমায় দেখো নাই? ওই বস্তুটা যেটা মারে, ওটা একটু খেয়াল করে দেখবা, ওইটা থেকে পিওর গ্যাস বের হয় না, ওইখান থেকে বেসিক্যালি ফোমের মতো একটা জিনিস বের হয়, ফোম, যেটা ওই বস্তু, ওই যেখানে আগুন ধরছে ওইটার উপরে পড়ে থাকে। ওটা হয়তো তুমি দেখতেছো না চোখে, মাইক্রো লেভেলে, আর ওখানে তো হিট আছে তো, বাট ওভারঅল ইট ব্লকস দ্য ফার্দার অক্সিজেন ফ্লো। দিস ইজ হাউ ইট এক্সটিংগুইশেস দ্য ফায়ার, আদারওয়াইজ ইট কুডেন্ট হ্যাভ, পারতো না তো। সো এই জন্য যে বস্তুটা বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা খুঁজে বের করছে, সেই জিনিসটার নাম কি জানো? সেটার নাম হইতেছে কার্বন টেট্রাক্লোরাইড। যে জিনিসটা একটা ফোমের মতো জিনিস, ফোমিং ম্যাটেরিয়াল। এক নম্বর কথা এটা। দুই নম্বর কথা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যদি তোমার ওই বোতলে বৈরভাবে দিত, বোতলে তো বেশি ধরতো না তো। কার্বন টেট্রাক্লোরাইড তো বোঝো নাই ব্যাপারটা, সলিড ম্যাটেরিয়াল। সো এটাকে জাস্ট গ্যাসিফাই করে আমরা মারি। গ্যাসিফাই মানে ফোম স্টাইলে বের হয় আর কি। ওকে, সো অনেক কিছু শিখলাম এখান থেকে আমরা। তারপরে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কোথায় বলো? রাত তো মনে হয় 12টার মতো বাইজে গেছে, 11:48। ঠিক আছে, তাই না? ইরফানের কথা হচ্ছে পিওর শার্ট গায়া। আচ্ছা, হ্যাঁ, সব শোধ মিটাবে যে কেন আজকে বিয়ে খাইতে পারলাম না। গতিশীলতার পরিমাপে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, বিকজ আমাদের আগামী ক্লাসে আলোচনা হবে হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। ঠিক আছে, আজকে মাধ্যমে তোমাদের থার্মোকেমিস্ট্রি শেষ হইল। থার্মোকেমিস্ট্রির মধ্যে বইতে দেখবা যে একটা গান্ডুর মতো জিনিস ঢুকাইছে, ভ্যান হফ ইকুয়েশন। ইকুয়েশনটা হচ্ছে এরকম, বলে দেই, সেটা হচ্ছে এইখানেই দেখাই। ln kp ইকুয়ালস কোন একটা কনস্ট্যান্ট আছে আর কি। সরি, এখানে তো কনস্ট্যান্ট থাকবে না। আচ্ছা লিখি, তোমরা কি এই সমীকরণটা দেখছো? k ইকুয়াল টু a e টু দি পাওয়ার মাইনাস ea বাই rt, দেখছো? আচ্ছা, যাই হোক, এটার বলা হচ্ছে আরহেনিয়াস ইকুয়েশন। ভ্যান হফ ইকুয়েশনটা একই রকমের দেখতে, ইনফ্যাক্ট দুইজন একটার পর একটা আবিষ্কার করছে। ই টু দি পাওয়ার মাইনাস ডেল এইচ বাই আরটি। সো এখানে একটা ডেল এইচ আছে বলেই আমাদের গান্ডুরা বই লেখার সময় এই মানে থার্মোকেমিস্ট্রির মধ্যে এটা আলোচনা করছে, হোয়ার দ্যাট সো রং থিং। তুমি কি জানো কেপি কি জিনিস আদৌ? তা না জানলে তোমার এখন পড়াইতেছে কেন? অবশ্য বইতে গান্ডুরা আর একটা কাজ করেছে, শোনো না, বইতে আর একটা কাণ্ড করেছে। সেই কাণ্ডটা হইতেছে কেপিকেসি আগে পড়ায় নিয়ে তারপরে গেছে থার্মোকেমিস্ট্রিতে। সো যার ফলে হয়েছে কি, তুমি কেপিকেসি পড়ার সময় যে লাসাতেলের নীতির সাথে যে কানেকশনটা, সেগুলো কিছু ফিল করতে পারবা না। ডেলেন আরটি বারবার আসবে, সেই ডেলেন যে কেন আসছে তাও বুঝবা না, অথচ এখানে তোমার ডেলেনের আলোচনাটা হয়েছে। এটাকে পড়ানোর কথা ছিল আগে, সবার আগে, তা না পড়া ওইটাকে পড়াবো অধ্যায়ের লাস্টে। মানে কিভাবে যে ঘন্টটা পাকাইছে, আই উইশ। ব্যাপার না, হাসরের ময়দানে হইলেও তো কোনো একদিন আমার সামনে অন্তত, যেহেতু আমার চাওয়া এটা অনেক বেশি, মানে আমার সামনে তো অন্তত কিতাবটা খোলা হবে যে হু ডিড দ্যাট থিং, মানে এই ঘন্টটা কেন পাকাইছিল আর কি। আমার দেখার খুব ইচ্ছা যে কারা পাকাইলো। ওকে, যাই হোক, সো ভ্যান হফ ইকুয়েশন আমরা ওই ইয়ার মধ্যে শিখবো, কি নাম ওটার, রাসায়নিক সাম্যাবস্থার মধ্যে আর কি। সো আগামী ক্লাসে তাহলে কি আলোচনা হবে? রাসায়নিক গতিবিদ্যা। হ্যাঁ, পরিবেশ রসায়নের যে লাস্ট ক্লাসে গ্রাফ নিয়েছিলেন, হ্যাঁ গ্রাফে এই দুটো ইকুয়েশনের জন্য গ্রাফ আঁকাইছিলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সময় জাস্ট গ্রাফ আঁকায় রাখছিলাম আর কি। সো আগামী ক্লাস হবে তোমাদের 12 তারিখে। তোমাদের ক্লাস টাইম বলছি তো না, রবি আর মঙ্গলবার, মনে আছে? 6:30 ঠিক আছে।
সো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে। টাটা, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে।